ও তো ও চায় তুমি ওর বিহাইন্ড দ্য সিন, নেপথ্যের এটা জানো, যে না আমি মৃত্যুর কথা বলছি, শালা সত্যি করে হাঙর। শুরু হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন ভিত্তিক প্রোগ্রামের 25 নম্বর পর্ব। একটা নির্দিষ্ট বিষয়ের উপর একটা প্রশ্ন তুলে তার উপর একটা প্রেজেন্টেশন দেওয়া হয়, তারপর সেই প্রেজেন্টেশনকে নিয়ে আলোচনা হয়। আহ, চলতি পর্বগুলোর বিষয় আধুনিক ও সমকালীন ভাস্কর্য। আমার সঙ্গে আছে বিশ্বজিৎ মুখার্জি, শেখ অভিক শান্তিনাথ পাত্র ও নবকুমার চক্রবর্তী। যারা ইউটিউবে দেখছেন, কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন, ওখানেই দু একদিনের মধ্যে উত্তর দেওয়া হবে। প্রশ্নটা হলো, এবার আমি কয়েকটা সংশোধন আছে। একটা হচ্ছে ইয়ানভোর কাজ দেখাচ্ছিলাম আগের দিন, নামটা ছিল ওমা টোটেম। আহ, ওর ভিয়েতনাম থেকে এসে জার্মানিতে যখন ওর মায়ের মা, ওটা আমি তখন ঠিক বলতে পারিনি, মায়ের মা, দিদিমা যখন আসেন, তখন জার্মান একটা ভুল করেছে, আমি জার্মান সরকার না, এটা একটা ক্যাথলিক অর্গানাইজেশন থেকে এই জিনিসগুলো দেয়, এটা সরকার না, বলা ঠিক না, সরকার। কিন্তু আর বাদ বাকি ঠিকই বলেছি যে মানে কিভাবে একটা পশ্চিমের একটা অর্গানাইজেশন কিভাবে মনে করে একটা নতুন ইমিগ্রেন্ট সে ইয়ে করবে, অ্যাডাপ্ট করবে জার্মান কালচারের সঙ্গে, তার এই প্রমাণ এগুলো। এখানে কথা উঠেছিল টোটেম কথাটা নিয়ে। টোটেম পোল যেটাকে বলে, সেটা থাকে থাকে বিভিন্ন জন্তু জানোয়ারের প্রতিনিধি কাঠে, একটা কাঠে খোদাই করা, সেটা নেটিভ আমেরিকান, এই আমেরিকান কন্টিনেন্টে কানাডার দিকে দু তিনটে, সব নেটিভ আমেরিকান কালচার না, কিছু কালচার ওই প্যাসিফিক কোস্ট দিয়ে, কিছু কালচার আছে হাইডা, কোয়াকিউটুল, তাদের নেটিভ টোটেম পোল একটা বড় ট্র্যাডিশন। টোটেম কথাটার মানে কি সেইটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। টোটেম কথাটার মানে হচ্ছে যে কোনো জন্তু জানোয়ারকে যদি একটা প্রতীক হিসেবে ধরা হয় কোনো স্পিরিচুয়াল কারণে, তাকে টোটেম বলা হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি টোটেম কথাটার ইংলিশ বাংলা ডিকশনারিতে দেখছিলাম, যদি এই প্রথম যেটা আমি বলছি, যেটা মানে ইংরেজি ডিকশনারিতে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে এইটা যেটা বললাম, তাহলে সেদিক থেকে ধরলে হিন্দু ধর্মের যে নানান যে পশু পাখিরা যে বাহন হয়, সেটাও হলো টোটেম। কিন্তু ইংরেজি থেকে বাংলা ডিকশনারিতে যখন দেখলাম সংসদের, তখন অদ্ভুত একটা কথা লেখা, লেখা আছে কুসংস্কার বশত যদি কোনো জন্তু জানোয়ারকে ধরা হয় আধ্যাত্মিকতার প্রতীক। এখন এইখানে একটা বায়াস প্রকাশ পায়। ওখানে লেখা যে অর্থাৎ হিন্দু ধর্মের, আমার মনে হয়, এটা আমি জানি না, মানে আমার মনে হলো দেখি যে একটা বাংলা ডিকশনারিতে লেখা আছে, মানে হিন্দু ধর্মের যেসব ইয়ে জন্তু জানোয়ারকে প্রতীক হিসেবে ধরা হয়, তারা টোটেম না। টোটেম হচ্ছে অর্থাৎ নেটিভ আমেরিকান বা এতে জায়গায় সেগুলো টোটেম। তো যাই হোক, আমি ওই জায়গাটা তো ধরবো না, আমি ধরবো হিন্দু ধর্মের এও টোটেম, জন্তু জানোয়ার। তা টোটেম তার মানে অনেক ধর্মেই আছে, আফ্রিকা টাফ্রিকায় বহু ধর্মে আছে, কিন্তু টোটেম পোল যেটা, সেটা কিন্তু অন্য কোথাও নেই। সম্প্রতি একটা আলোচনায় শুনছিলাম, লোকে ভুলভাল বলছিল, টোটেম পোল মানে আফ্রিকা, ইজিপ্ট কি সব বলছিল। টোটেম পোল একটার ওপর আরেকটা হায়ারার্কিতে জন্তু জানোয়ার এর খোদাই একটাই গাছের গুঁড়ি থেকে, সেটা নেটিভ আমেরিকান, কিছু নেটিভ আমেরিকান কালচারেই আছে। তা এখানে টোটেম, ওমা টোটেম, ওমা মানে দিদিমা, বলেছি সেটা টোটেম। এখানে ঠিক কেন দিয়ে, মানে এখানে হয়তো ওইটা বলতে চাইছে, আমি শিওর নই টোটেম কথাটা কেন দিয়েছে। যে একটা হতে পারে যে যেরকম এই জন্তু জানোয়ারের মধ্যে আধ্যাত্মিকতার যে প্রতীক ধরা হয়, এখানে যেন কনজিউমার আইটেম গুলো তাই সেটা হতে পারে একটা। আরেকটা হচ্ছে ও জাস্ট টোটেম কথাটা ঠিক প্রয়োগ করেনি, মানে টোটেমটা ওই ওই জায়গা থেকে, টোটেম পোল থেকেই ও টোটেমটা নিয়েছে, কিন্তু এখানে জন্তু জানোয়ার যে নেই সেই জায়গাটা ওর খেয়াল নেই। আরেকটা জিনিস দেখাই, এটা আমি সেদিন দেখাইনি, এই তাকে ও, এটা তো আসল জিনিসগুলো, এই কিন্তু এই যে সামনে থেকে দেখতে যেরকম লাগছে, এটাকে ও প্লাস্টারে, কাঠে, বিভিন্ন ভাবে
করেছে, কিন্তু সামনেটা, পুরো জিনিসগুলো না। আর অদ্ভুত এই যে দেখো এই ডান দিকের ছবিটা, এইখানে এই এটা একটা মানে আরেকটা এক্সিবিশন ইনস্টলেশন, এই যে ঝাড় লণ্ঠনটা এটা ইনস্টলেশনের পার্ট, সুতরাং এগুলোকে ইয়ে ভেবো না আর কি, মানে ফাঁকা ঘরে এই জিনিসটা রয়েছে তা না। কিন্তু এই কোণে দেখো এটা রয়েছে এখানে, যেটা হলো ওর দিদিমা মারা যাওয়ার পর এইটা দিয়ে তার কবর তৈরি করা হয়েছে। এটা ভাবো। উম, আমি জানি না, খুব সম্ভবত জার্মানিতেই মারা গেছেন। সেই সেই কবরখানায় দিদিমার কবরের ওপরটা এইটার একটা ছাঁচ দিয়ে তৈরি করা হয়েছে। ও এটাকে প্লাস্টারে বানিয়েছে, মার্বেলে বানিয়েছে, কাঠে বানিয়েছে, এখন ওটা মার্বেলের না ওটা ছাঁচ থেকে ইয়ে নিয়ে আমি জানি না, কিন্তু এই কবরটা ওপরটা এরম দেখতে, ভাবো এটার ক্রিয়েটিভিটিটা। এটা গেল একটা। দ্বিতীয় হচ্ছে, আমি স্ট্যাচু অফ লিবার্টির কথা বলার সময় একটা জিনিস পরে দেখলাম, মুখ ফসকে গেছে ওটা জাস্ট। বলেছি যে আমেরিকার যে ইন্ডিপেন্ডেন্স সেটাকে সেলিব্রেট করার জন্য ফ্রেঞ্চরা পাঠিয়েছিল, হ্যাঁ। কিন্তু আমেরিকার ইন্ডিপেন্ডেন্স হয়েছে 1776 সালে, আমেরিকা যে ব্রিটেন থেকে ইন্ডিপেন্ডেন্ট হয়েছে। কিন্তু এটা কিন্তু তোমার 100 বছর, সেইটার 100 বছর হলে 1876 সালে পাঠান, 1876 পাঠায়নি, পাঠাতে একটু দেরি হয়েছে, কিন্তু 1876 সালে যে সেন্টিনারি হচ্ছে আমেরিকান ইন্ডিপেন্ডেন্সে, তার উপলক্ষে পাঠিয়েছিল ফ্রান্স থেকে। এটা আমার ওইখানে একটু মিসলিডিং আছে, ভেগ আছে, ওইটাকে আমি পরিষ্কার করে দিলাম। আর একটা হচ্ছে এখানে লিজ দেশেনের কাজে, আমি বলছিলাম একটা ফটোগ্রাফ বলতেও পারো নাও বলতে পারো, ওয়েল আমি পরে দেখলাম ওভাবে বলাটা ভুল, কারণ উনি নিজেই একটা কথা ইউজ করছেন, ফটোগ্রাম। এগুলোকে উনি নিজেই বলছেন ফটোগ্রাফ বলছেন না, বলছেন ফটোগ্রাম। যে ফটোগ্রাম হচ্ছে তোমার ক্যামেরা ছাড়া যখন তুমি শুধু লাইটের এক্সপোজারে কাজ করছো, সেটা তোমার ম্যান রে, ওই সুরিয়ালিজমে ম্যান রে, আসল যে ধরো একটা গাছের পাতা ওটাকে রেখে ইমালশন কাগজে রেখে আম, তুমি এক্সপোজার দিলে, তাহলে গাছের পাতার একটা স্কেলিটন তৈরি হলো, ওইগুলোকে ফটোগ্রাম বলতে ওরা। এখানে উনি এটাকে ফটোগ্রামই বলছেন, সুতরাং ওটাকে ক্লিয়ার করে দেওয়া ভালো যে ফটোগ্রাম কথাটা উনি নিজেই বলছেন ওই যে ক্লিপটা চালিয়েছেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের আমি বলেছিলাম যে আহ, তিনটে করব, গত 20-25 বছরের, গত 24 বছরের। একটা হচ্ছে স্থায়ী বস্তু, আরেকটা হচ্ছে আজকেরটা হচ্ছে যেগুলো দেখাবো শর্ত সাপেক্ষে স্থায়ী বা শর্ত সাপেক্ষে অস্থায়ী, অর্থাৎ ইনস্টলেশন ধর্মী কাজ। যে ইনস্টলেশন, যে ইনস্টলেশনটাকে তুমি মানে তুলে নেওয়া হচ্ছে বলেই করা, কিন্তু যদি কেউ ওটাকে কিনে কোনো গ্যালারি কিনে নিয়ে রাখতে চায় রাখতে পারে, কিন্তু পরের দিন যেগুলো করব সেগুলো হচ্ছে অস্থায়ী হওয়ার জন্যেই করা। আমি পরের দিন সেটা নিয়ে ডিল করবো। তাই এখানে চাওফেই, চাওফেই এক মানে 78 সালে জন্ম, চাইনিজ আর্টিস্ট। একটা ইনস্টলেশন দেখেছিলাম ওর 2006-এ। এই যে মেড ইন চায়না আমরা বলি না, তাতে তো একটা বিশাল কোটি কোটি মানুষের ওয়ার্কফোর্স। এরা এরা হচ্ছে কি, এর এর যে পেছনের গল্পটা, আমরা সবাই মেড ইন চায়না নিয়ে প্রচুর জিনিস ইউজ করি, আবার এটা নিয়ে হাসাহাসি করি, মেড ইন চায়না হচ্ছে একটা যে জিনিস কিনলে সেটা খুব ভালো কোয়ালিটির না, টিকবে না, তার প্রতীক এসব তো আছে। তুমি যেভাবেই দেখো আজকে মেড ইন চায়না ব্যাপারটাকে অস্বীকার করে তুমি বাঁচতে পারবে না, যদি তুমি এই ইন্ডাস্ট্রিয়াল কালচারে থাকো। এর পিছনের গল্পটা যেটা আমাদের দেশের ক্ষেত্রেও আছে, বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে যেখানে এইরকম কাজ, শ্রমিক কাজ করে, এই যে বিদেশি কোম্পানিগুলো গিয়ে ওইসব জায়গায় তৈরি করা, যে গ্লোবালাইজেশনের ব্যাপারটা, তার একটা পেছনের গল্প আছে। আমরা সেটা আমাদের দেশের ক্ষেত্রে জানি আছে, কিন্তু আমরা ওটাকে ইনভেস্টিগেট করা। চায়নাতে কোটি কোটি লোক আসে ওই গ্রাম থেকে, কৃষক পরিবারের লোক, তারা মানে রোজগারের জন্য এই সব কোম্পানিতে কাজ করতে আসে। আহ, একটা ডকুমেন্টারি দেখেছিলাম, আহ, মানে জাস্ট অনবদ্য ডকুমেন্টারি। তার নাম হচ্ছে ক্যাচিং দ্য ট্রেন, আমার মনে হচ্ছে নামটা ক্যাচিং দ্য ট্রেন। একটা ট্রেন ধরছে এরা, ওই যে চাইনিজ নিউ ইয়ার হয় যে গেল ফেব্রুয়ারি মাসে,
ও ছুটি দিয়েছে কদিনের, ওই ট্রেন, গাদা লোক ওই ট্রেন ধরছে। তারপরে এই যে একটা হয়, দু তিনটে লোককে ফলো করে গিয়ে তাদের যে স্টোরি তৈরি করা, গ্রামের বাড়িতে তাদের কিরকম ব্যাপার। অসাধারণ ডকুমেন্টারি। তো তাতে আছে কি তাদের জীবন, এই বড় শহরে যে কাজ করে, সাংহাই, বেজিং, এসব বড় শহরে। এখানে একটা ইনস্টলেশনে এটার নাম দিয়েছে হুজ ইউটোপিয়া। এখানে কতগুলো বাক্স সাজানো, বাক্সগুলোতে কোম্পানির নামের বদলে লেখা ইউটোপিয়া ফ্যাক্টরি। এখানে একটা বাঙ্ক বেডে তোমার ছোট্ট করে আলো জ্বলছে। এদের ওই ওই ডকুমেন্টারিতে দেখিয়েছে এরকম মশারি। আহ, আর এইটিকে একটা ভিডিওতে, মানে প্রজেকশনে চলছে। ও করেছে কি, ওই এইসব জায়গা, আমি জানি না কিভাবে ও পারমিশন পেয়েছে। এই যে যে ফ্যাক্টরি বা যেখানে সফটওয়্যার বা যাই হোক তৈরি হয় যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি ফ্লোরে গিয়ে ও পারমিশন তো অবশ্যই নিশ্চয়ই নিয়েছে। পারমিশন নিয়ে এক একজন ওয়ার্কারকে ইন্টারভিউ করে তাদের জিজ্ঞেস করেছে, তোমার এই এই যে জীবন, এর থেকে তোমার আলাদা কি তুমি, মানে তোমার কি স্বপ্ন আর কি। তা যেমন এই লোকটা, এই তাইচি আছে, তাইচি ওদের যে মানে আমাদের যোগ ব্যায়ামের প্যারালাল, যেটা একটা মার্শাল আর্ট, খুব হাই ফর্মে মার্শাল আর্ট, অসম্ভব গ্রেসফুলি তাইচি। সে তাইচি মাস্টার হতে চায়। আহ, সে করে দেখাও ওখানে, সেইগুলোরও ছবি তুলেছে, ভিডিও তুলেছে। এই স্টিল ফটো, ভিডিও, তাই ওইখানে ওই যে বললাম প্রজেকশন, ওখানে প্রজেক্ট করা হচ্ছে। এই যেমন এর নাচার, নাচে যাওয়ার স্বপ্ন ছিল। এরা কিন্তু সব ওখানে ওয়ার্কার, বিভিন্ন ধরনের। এখানে ওয়্যার হাউস, এখানে একটা কোনো জিনিস তৈরি হয়, তার ফ্যাক্টরি ফ্লোর, ওয়্যার হাউস। এখানে হচ্ছে এই যে গিটার বাজাবে, হ্যাঁ, ফ্যাক্টরি ফেয়ারি টেল। এই যে এগুলো হচ্ছে ফ্যাক্টরি ফেয়ারি টেল তৈরি করেছে। এবার এইবারে এইগুলোকে এইখানে প্রজেক্ট, সরি, এইগুলোকে এই ডান দিকে প্রজেক্ট করছে এই ঘরে। ভাবো তুমি অ্যাটমসফিয়ারটা। এখানে তোমার দেখো কতগুলো বই রয়েছে, চিরুনি, হ্যাঙ্গার, একটা ছোট্ট করে একটা আলো জ্বলছে। এই তাদের জীবন। এটা নিয়ে একটা ইনস্টলেশন। এই যে এখানে একটা ক্যালেন্ডার ঝুলছে, ওই কবে নিউ ইয়ার হবে বাড়ি যাবে। কি মুভিং ব্যাপারটা আর কি। এই ম্যাগাজিন। ডেমিয়ান হার্স্ট, আবার নিয়ে এলাম ডেমিয়ান হার্স্টের একটা আম, উম, কাজ, ওই যে 8 সালে যে প্রচুর বিক্রি হয়েছিল, তার মধ্যে আরেকটা কাজ হচ্ছে এইটা। এটা একটা হাঙরকে একটা এটা অ্যাকুয়ারিয়াম, মানে অ্যাকুয়ারিয়াম কিন্তু এখানে জল না, ইয়ে ফর্মালডিহাইড আছে, ফর্মালডিহাইড যে যাতে ডিকম্পোজ না করে, ওই দিয়ে হাঙরটাকে সাসপেন্ড করে রাখা। এইটা ছিল একটা কাজ। আহ ইয়ে এখন এই দুটো কিন্তু আলাদা আলাদা কিসে। এটা ছিল দুটোর মধ্যে একটা। এটা একটা প্রথমে ছিল, হয় এটা নালে এটা, আমার তো আমি ঠিক জানি না। একটা প্রথমে ছিল, তারপরে সেটা, মজার ব্যাপার হচ্ছে ফর্মালডিহাইড দেওয়া সত্ত্বেও সেটা কিছুদিন বাদে ডিসইন্টিগ্রেট করে যায়, তখন আরেকটা হাঙর এনে এটা তৈরি করা হয়। দেখতে পাচ্ছ এটার বার রয়েছে, এটা বার নেই, একটা আগের একটা পরের। তো ওটা বিক্রি হয়ে গেছে, কিন্তু তারপরে ডিসইন্টিগ্রেট করে গেছে, আরেকটা তৈরি করা হচ্ছে। সেই এটার এই ব্যাপারটা, এই যে হাঙর, এই হাঙর, এটা হাঙর অ্যাকচুয়ালি এই যে জজ, গ্রেট হোয়াইট শার্ক, অ্যাকচুয়ালি গ্রেট হোয়াইট শার্কে ভুল, ওরা ওরকম হিংস্র নয়, হিংস্র হয়ে যায় কিছু কিছু পরিস্থিতিতে, কিন্তু অ্যাকচুয়ালি ওরা, তুমি পাশ দিয়ে চলে গেলে তোমাকে ডিস্টার্ব না করে, কিন্তু না করার কথা। কিন্তু জজ সিনেমাটা হওয়ার পর সারা পৃথিবীতে হাঙর সম্পর্কে একটা ভয় হয়ে গেছে। তাহলে হাঙর, আমাদের পারসেপশন থেকে একটা হাঙরের, আমরা তো এইরকম হাঁ করা মুখ আমরা যে দেখলেই এটা গ্রেট হোয়াইট না, এটা যেন কি আরেকটা শার্ক, আমার ঠিক মনে পড়ছে না, এটা অনেক ছোট শার্ক, কিন্তু তাও শার্ক। হাঙরের যে মুখ, এটা দেখলেই মানে মৃত্যু, যেন একদম মানে মৃত্যু ভয়। কিন্তু আহ আহ এই এখন ফ্রোজেন হয়ে গেছে মৃত্যুতে। এই যে ব্যাপারটা, ও কিন্তু অনেক কিছু ভাবে জীবন মৃত্যু নিয়ে,
কিন্তু ওর কিছু কিছু কর্মপদ্ধতি এবং কিছু কিছু ওই ধরনের প্রেজেন্টেশন অনেক বিতর্ক তৈরি করে। এখানে হচ্ছে যে ফিজিক্যাল ইম্পসিবিলিটি অফ ডেথ ইন দ্য মাইন্ড অফ সামওয়ান লিভিং। আমরা যখন বেঁচে আছি, আমরা তো ফিজিক্যালি ভাবতে পারবো না মৃত্যু কি। আমরা শুধু যেন ওরকম, মানে মৃত্যুতে তো আমরা মনে করি এখন পর্যন্ত মৃত্যুতে কনসাসনেস নেই, তাহলে মৃত্যু কিরকম আমি এখন কি করে দাঁড়িয়ে জানবো। কিন্তু এই হচ্ছে আমার কাছে যে যে মৃত্যুর প্রতীক আমার কাছে, সে এখানেই একটা রেলিক হয়ে আছে, মৃত্যুর রেলিক, যেন তার হিংস্রতাটা ফ্রোজেন এখানে। তো এটা দ্বিতীয়টা তো করেছে। এখন আমি আজকাল আমার ক্লাসে দেখাতে গেলে, যেটা আমরা 8, 9, 10 সালে বা ইভেন কয়েক বছর আগে ওভাবে ভাবিনি, আমার ছাত্ররা অনেকে প্রতিবাদ করে। এটা মানে প্রতিবাদ করে মানে সমালোচনা করে। কারণ এটা ঠিক, এটা মানে তোরা তো 2 মিনিটে বার করে নেয় ক্লাসে বসেই, যে আহ, এই শুধু এটা না, আরো আছে প্রজাপতিও, প্রজাপতি দিয়ে ডিজাইন করে আছে কাজ, এগুলোকে মারা হয় ওর জন্যে। এটা এমন নয় যে একটা মরা হাঙর তুলে এনেছে, মারা হয় এই কাজটার জন্য। সেখান থেকে অ্যানিমাল এর জায়গা থেকে বিরাট আজকাল প্রতিবাদ ওঠে, যে তুমি টাকা কামাচ্ছো, তোমার আর্টের জন্য তুমি একটা জন্তুকে মারছো। আহ, তো এই জায়গাটা আছে, এটা আমরা মানে কিরকম ভাবে কনসাস হয় আর কি। যেমন ধরো একটা লোক যখন কাস্ট বা রেস সম্পর্কে কনসাস নয়, সে তো খারাপ লোক না, সে জাস্ট আহ ওইভাবেই বড় হয়েছে, কোনোদিন ভাবেনি ওগুলো। তারপরে সে যখন কনসাস করা হচ্ছে, তাকে সচেতন করা হচ্ছে, সে জানছে যে না, ও মানে সে কিভাবে রিয়াক্ট করবে তার ব্যাপার। এটাও তেমনি, আমরা কোনোদিন ভাবিনি এগুলো। এই যে অ্যানিমাল রাইটস, পশু ক্লেশ নিবারণী সমিতি কিন্তু দেশে অনেক কালই ছিল, জানো তো। আমি ছোটবেলাতেও শুনেছি পশু ক্লেশ নিবারণী সমিতি। তখন তো ওটা একটা অত একটা সামনে আসেনি, একটা মানে একটা পেরিফেরাল, একটা প্রান্তিক সংগঠন ছিল, অনেক কালই ছিল। আজকে ওটা একটা মানে ক্লাইমেট চেঞ্জ বা এর মতো, ওটা একেবারে একটা মূল ধারার সংগঠন। তা আজকে যেরকম আমরা সচেতন হচ্ছি, এটা আমার যখন ছাত্ররা ক্লাসে কথা তুলছে, আমি ওটাকে তো আমাকে ইম্পর্টেন্স দিতে হবে। তো আমি স্কাল্পচারে বুঝতেই পারছি আমি কোথা থেকে বলছি। এখন এর তুমি বলবে এটা তো স্থায়ী, এটা কেন আমি স্থায়ী শর্ত সাপেক্ষে স্থায়ীতে কেন যোগ করেছি, এটা আগের দিন দেখায়নি, বুঝতে পারছো কেন, যে এটাও আহ, কবে যাবে কবে থাকবে তুমি জানো না। বেসিক্যালি ফর্মালডিহাইড দেওয়া হয় এইসব জিনিস, ওই যে অর্গান টর্গান প্রিজার্ভ করতে, যে স্থায়ী হবে বলে। এরকম স্থায়ী আছে দিনের পর দিন, মানে 100 বছর আগে করা হয়েছে, স্থায়ী আছে। কিন্তু আবার এটা তো ডিসইন্টিগ্রেট করে কোনো একটা কেমিক্যাল মানে ব্যালেন্সে কোনো গন্ডগোল হয়েছিল বা হোয়াট এভার, স্থায়ী অস্থায়ীর মাঝে মানে শর্ত সাপেক্ষে স্থায়ীতেই আমি রাখছি। আচ্ছা, এলা নাৎসুই এর কাজ আমি আগে দেখিয়েছি। ইনি হচ্ছেন গানা, পশ্চিম আফ্রিকার গানা দেশের আহ, নাগরিক, কিন্তু উনি থাকেন আজ প্রায় 70-এর দশকের মাঝামাঝি থেকে নাইজেরিয়া থাকেন। ওখানে বিরাট একটা ইউনিভার্সিটির উনি স্কাল্পচারের হেড, এখন বোধহয় রিটায়ার করেছেন কিনা জানি না। আহ, তো বিশাল ব্যাপার ওর এই কাজগুলো। আহ, তোমার মদের বোতলের ঢাকনা দিয়ে করা, এটা তো তোমার তো উনি অনেক কাল ধরেই কাজ করছেন, কিন্তু এই কাজগুলো উনি শুরু করেন 99-2000-এর আশেপাশে। তা ভেনিস 2007-এর ভেনিস মানে খুব একটা কেউ দিত না, মানে উনি বেশ পরিচিত আর্টিস্ট, উনি ইংল্যান্ডে আমেরিকায় রেসিডেন্সি করেছেন, লেখালেখি হয়েছে, নাম জানে, কিন্তু ওর নাম একেবারে মানে সিলিং ফুঁড়ে চলে গেল, স্কাই রকেটেড হয়ে গেল 2007-এ। এইটাই হচ্ছে ব্যাপার আর্টের জগতে। কে তোমায় নিয়ে লিখছে, কোথায় লিখছে, এগুলো তো আমাদের মানতে ভালো লাগে না। আমাদের ট্যালেন্ট, আবেগ, এগুলোই আমরা ধরি। কে তোমায় নিয়ে লিখছে, কে প্রেজেন্ট করছে, কোথায় প্রেজেন্ট করছে, ম্যাটার করে। এখানে 2007-এ এক বিখ্যাত আমেরিকান আর্ট হিস্টোরিয়ান ওকে কিউরেট করেন, মানে ওকে ভেনিস বিয়েনালেতে তো কিউরেট করতে হবে, যেমন প্রপোজ করেন এই সব কাজ দেখা ওইখান থেকে। আর তারপর 2008-এ ওই যে রোজালিন ক্রাউসের নাম করেছিলেন, উনি একটা বড় প্রবন্ধ লেখেন ওকে নিয়ে।
একটা নিজের ওদের একটা জার্নাল আছে অক্টোবর বলে, নিউ ইয়র্ক মানে একটা গোষ্ঠীর জার্নাল, আর্ট হিস্ট্রি একটা গোষ্ঠীর, ওখানে একটা প্রবন্ধ লেখেন ব্যাস। এখন আনাতসুয়ের এই কাজ, এই যে বটল ক্যাপ ট্যাপেস্ট্রি বলা হয়, এই কাজ মানে এখন যদি তোমার একটা মিউজিয়াম থাকে, ইভেন লোকাল মিউজিয়াম, তুমি যদি আনাতসুই একটা না থাকে সেখানে, লজ্জার ব্যাপার এদেশে অন্তত। এবং ইউরোপেও এবং কানাডাতেও, পশ্চিমের জগতে প্রত্যেকটা মিউজিয়ামের একটা করে থাকবে আনাতে। এটা তো বিশাল কাজ। আমি কেন এটাকে স্থায়ী, আমি আগেই সেটা বলে দিই, কেন শর্ত সাপেক্ষে স্থায়ীতে রেখেছি, এগুলো তো অবজেক্ট। প্রত্যেকবার এটা ঝোলালে এই যে ফোল্ড গুলো তৈরি হয়, এটা কিন্তু অস্থায়ী, এটা পরের বার অন্যরকম হবে। এবং সেটা উনি জেনেই করেন। উনি একটা জিনিস বলেন, নন ফিক্সড ফর্ম। নন ফিক্সড মানে কোনো স্থায়ী নয় ফর্ম। সেই জায়গা থেকে আমি এটা, এটা তর্ক করা যেতেই পারে যে আগের দিন কেন দেখায়নি, কিন্তু আমি এই জায়গা থেকে রেখেছি। তো যাই হোক, এটার আমি বলছি, আগেই বলছি, আগে বলে নিয়ে উৎসটা। কেন্টে ক্লথ, কেন্টে ক্লথ হচ্ছে এক ধরনের কাপড়, গানার। এটা কিন্তু সেই আফ্রিকা ক্লথ নয়, যেটা ওই যে ইনকা শনিবারেতে দেখাচ্ছিলাম। এটা আফ্রিকার নিজস্ব, এর সঙ্গে কলোনিয়ালিজমের সম্পর্ক নেই উৎপত্তিতে। কেন্টে ক্লথ হচ্ছে এক এক ধরনের, এটা না ওভেন মানে প্রিন্টেড না, এটা এই সমস্ত হচ্ছে তোমার তাঁতে বোনা এবং স্ট্রিপ বোনা। এই যে স্ট্রিপ মানে প্রত্যেকটা স্ট্রিপের একটা করে মানে মানে আছে, সিম্বলিজম, এই যে প্রত্যেকটা এই যে প্যাটার্নের বিশাল কমপ্লিকেটেড এদের। এই আসান্তি যে কালচার, যে গানার যে মেজরিটি যে রয়্যাল কালচার ছিল আসান্তি, এইখানে মানে আসান্তি কালচারের সব ক্ষেত্রে তোমার এই কেন্টে ক্লথের ব্যবহার আছে। তুমি ছেলেরা টোগা হিসেবে পরে, মহিলারা টু পিস থ্রি পিস পরতে পারে। হ্যাঁ, এখানে তোমার এই কেন্টে ক্লথ দোকান, এটা মানে এটা রিচুয়াল। এখানে যে যে ধরো চিফ যাদের বলে, রিজিওনাল নেতা, তাদের রিচুয়ালের সময় পরে, মারা গেলে এই যে কেন্টে ক্লথ দিয়ে সাজিয়েছে। যে কোয়ামে নক্রুমা, গানার প্রথম প্রেসিডেন্ট মারা গেছেন, সেখানে ফিউনারারি অকেশনে শ্রাইনে দেওয়া হয়। কেন্টে ক্লথের একটা বিশাল ভূমিকা আছে। এই যে কেন্টে, যে কোয়ামে নক্রুমা গানার, মানে গানা কেন্টে ক্লথ হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাপার আর কি। 57-58 সালে তোলা। এখানে মোহাম্মদ আলী গিয়েছে, যে কোনো বাইরের লোক গেলে কেন্টে ক্লথ উপহার দেওয়া হয়। মোহাম্মদ আলী, এই যে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন গিয়েছিল কেন্টে ক্লথ পরে সব। এবং আফ্রিকান আমেরিকান সিভিল রাইটস মুভমেন্টের সময় কেন্টে ক্লথের যে একটা ডিজাইন, এগুলো অনেক ব্ল্যাক ইউনিভার্সিটিতে এই যে গাউন, এই যে গ্রাজুয়েশনের যে গাউন থাকে, তাতে কিছু ডিজাইন করা হয়েছে এখানে কেন্টে ক্লথের সেই গলা দিয়ে যেটা দেয় উত্তরীয় টাইপের ইয়ে, তোমার ব্ল্যাক প্রিস্ট। অনেক কেন্টে ক্লথের যে প্রাইডের জায়গাটা, সেটা আমেরিকান কালচার, আমেরিকান ব্ল্যাক কালচারেও ওটাকে অ্যাডাপ্ট করা হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে। তাই এই কেন্টে ক্লথ ওর কাজে উৎসে আছে। কিন্তু আবার এটাও বলে রাখি, উনি কিন্তু অশান্তি নন। এটা আমরা ভুলে যাই একটা, যে আফ্রিকার দেশগুলো, যেমন আমাদের দেশ সম্বন্ধে এটা ভুল করতে পারে যে মেজরিটি মাইনরিটি। আজকে যদি একটা সাঁওতাল কাজ দেখিয়ে বলা হয় ইন্ডিয়ারে, সেটা তো মাইনরিটি, ইন্ডিয়াতে কেউ চিনবেও না। আবার যদি তুমি একটা হাই কাস্টের কোনো একটা প্যাটার্ন বা সিম্বল দেখিয়ে বলে এটা ইন্ডিয়ার, তাহলে একজন মাইনরিটিকে রিপ্রেজেন্ট করা হলো না। তা এলানাৎসুই অ্যাকচুয়ালি শাসান্তি নন, উনি হচ্ছে ইভি, ইভি কালচার মাইনরিটি। সেই জন্য ওনার কেন্টে ক্লথ ওনার কালচারের ক্লথ নয়। উনি কিন্তু মানে ওটাকে অ্যাডাপ্ট করেছেন ইভেন গানার মধ্যে। আর উনি তো গানাতে থাকেনও না, সেই জন্য উনি দূর থেকে দেখছেন কেন্টে, কিন্তু কেন্টে ক্লথ ওর উৎসে আছে। সেই জন্য উনি কেন্টে ক্লথ নিয়ে বাড়াবাড়িটা চাননি। উনি কেন্টে ক্লথের যে বিশালত্ব আর এই যে নানান প্যাটার্ন, যে নানা কিছু, সেইখান থেকে ওটাকে উনি একটা লঞ্চিং প্যাড হিসেবে ব্যবহার করেছেন তোমার অ্যাবস্ট্রাকশন। এই যে বটল ক্যাপ ইউজ করে, আমি তো বলেছি যে মেটেরিয়াল অ্যান্ড প্রসেস, যে একটা জিনিসকে বারবার ইউজ করতে করতে এন্টারটেনমেন্ট হয়ে যায়। এইটা প্রথমে যখন 2001, 2, 3, 4 কিছু কিছু দেখাচ্ছেন উনি পশ্চিমের জগতে, অনেক ক্রিটিকই এইটা বলেছিল যে
এটা তো নভেলটি, এই যেমন এই যে চালের গণেশের মতো। তার মানে বোঝে উনি কি জায়গা থেকে করছে, উনি যে এর মধ্যে একটা হিস্ট্রি মেমোরির ব্যাপার আছে। ফার্স্ট অফ অল উনি এই আম, আমি টেকনিকে পরে আসছি, উনি বটল ক্যাপগুলোর ঢাকনাগুলোর কোন ব্র্যান্ডটাকে উনি রাখেন। ব্র্যান্ডটা উনি এই যে আফ্রিকায় এই ধরনের এই যে বটল লিকার ইন্ট্রোডিউস করেছিল কলোনিয়ালিজম। সুতরাং এই বটল লিকারের মধ্যে দিয়ে কলোনাইজেশন, তার যে ব্যবসার সূত্র, এবং আহ, তোমার সমাজে তোমার ওঠা পড়া, মানে ধনী, তোমার বেশি অ্যালকোহলে অ্যালকোহলিক হয়ে, সব নিয়ে একটা কলোনাইজেশনের একটা ভূমিকা রয়েছে পেছনে। সুতরাং এগুলো জাস্ট ওই মুটকি এই চাল চাল দিয়ে গণেশ তৈরি করছি তা নয়, এগুলোর ইয়ে আছে, ভূমিকা আছে, উনি ভূমিকাটাকে রাখেন। তুমি যদি কাছে যাও, সব দেখাচ্ছি, তোমার ব্র্যান্ডগুলো দেখতে পাবে। আর তার ওপর হচ্ছে উনি আহ, না, প্রথম দিকে না, পরবর্তী কয়েক বছরে নানান রকমের প্যাটার্ন তৈরি করেছেন। উনি করেন কি, এই এক একটা ওর অ্যাসিস্ট্যান্টরা করে, কিন্তু উনি ডিরেকশন দেন। আহ, এক এক ধরনের টুইস্ট দিয়ে এটাকে ফ্ল্যাট করা বা ফোল্ড করে দেওয়া। একটা কথা আছে ওর কাজ সম্বন্ধে, বলে ফোল্ড, ক্রাম্পল, ক্রাশ। কোনোটা ক্রাশ করে, বিভিন্ন ধরনের প্যাটার্ন গুলো উনি নাম দিয়েছেন। উনি নাম দিয়েছেন। এবার এই এই একটা প্যাটার্নে ধরো একটা ধরো 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি বা আরেকটু বড় একটা স্কোয়ার তৈরি করে, এগুলো তার দিয়ে বাঁধা, এগুলো ফুটো করে তার দিয়ে বাঁধা। 25-30 জন অ্যাসিস্ট্যান্ট কাজ করছে। এবার এইটাকে বলা হয় ব্লক। এই ব্লক এক একটা করে যে স্কোয়ার, এক একটা কালার এরিয়ে, তারপরে সেইগুলোকে উনি, আমি আর ভিডিও ক্লিপ দেখালে দেরি হয়ে যাবে, তোমরা দেখে নিও ভিডিও ক্লিপ। উনি মাটিতে রাখতে বলেন, উনি ওইগুলোকে কিভাবে অ্যারেঞ্জ করবেন, ওই এটাকে সরাও ওটাকে সরাই ব্লকগুলোকে করিয়ে, তারপরে যখন উনি এই একটা বিশাল ইয়ে ঠিক করলেন যে আচ্ছা, এটা এরম দেখতে লাগে, তখন উনি ওই ব্লকগুলোকে তার দিয়ে দিয়ে বেঁধে নিলেন। এখানে ওর হচ্ছে তোমার এই যে এটাকে ট্রান্সপোর্ট করাটা খুব বেশি কষ্টের না, এটা তো ফোল্ড করে প্যাকেটে করে ট্রান্সপোর্ট করে, যদি কোনো ছিঁড়ে যায় তার ওখানে এক্সিবিশনের জায়গাতে গিয়ে ঠিক করে দেওয়া যাবে। সিম্পল কপারের তার দিয়ে দিয়ে বাঁধা। আম, আর এইখানে উনি ভেনিস বিয়েনালেতে করেছে। আর তারপরে উনি যেটা করছিলেন 2007-এ, 2007 থেকেই আমরা দেখতে পাচ্ছি ওই কেন্টে ক্লথটা কিন্তু বড় কথা নয়। লোকে এখানে ওয়েস্টার্ন অডিয়েন্স যখন ওকে প্রথম নিতে শুরু করলো, ওই কেন্টে ক্লথ করছে, কেন্টে ক্লথ আমি বলে নিলাম। কিন্তু কেন্টে ক্লথটা কিন্তু উনি কিন্তু ছেড়ে বেরিয়ে এসেছেন। তুমি দেখো এইখানে যে নানান ভাবে উনি প্যাটার্ন ইউজ করছেন, এটা পেন্টিং আর স্কাল্পচারের মাঝখানে একটা অদ্ভুত জায়গায় বিলং করে। কিন্তু আমি স্কাল্পচারাল ডিসকোর্সে তো রাখতেই পারি দুটোতে, মানে স্কাল্পচারাল চরিত্র তো আছেই। একটা অসাধারণ আর বিশালত্ব তার। যখন উনি এইভাবে ভেনিস, এইটা ভেনিস বিয়েনালের ইনস্টলেশন একটা, তোমার এই যে ফোল্ড গুলো উনি বলেন যে উনি যদি না থাকেন যখন ইনস্টলেশন করা হচ্ছে, উনি কিউরেটরকে স্বাধীনতা দেন যে আপনারা ফোল্ড ঠিক করুন, কিভাবে তুমি ফোল্ড গুলো একটা পার্টিকুলার এক্সিবিশন একই জিনিস কিভাবে ফোল্ড করবে, তোমার ব্যাপার। আম, এইখানে একটা উনি করেছিলেন ফ্রেশ অ্যান্ড ফেডিং মেমোরিজ। এই যে ছেঁড়া ছেঁড়া গুলো, এগুলো ইচ্ছা করে করা। ভেনিসে তো এরকম বিশাল বিশাল প্যালেস আছে পুরনো, এ সেখানে উনি একটা আউটডোরে ইনস্টল করেছিলেন। এটা একেবারে মানুষকে ইয়ে করে দিয়েছে, মানে পাগলা করে দিয়েছে ভেনিসের সাথে। উম, যে এই যে একটা, এটার মধ্যেই এই এই রকম অনেক ডিজাইন, এই যে এত কিছু প্যাটার্ন, এখানে একটা গোল্ডেন একটা ব্যাপার রয়েছে। যে আর এই যে ছেঁড়া ছেঁড়া, তাতে ভেনিসের যে আগের ঐতিহ্য, প্রাচুর্য, তার মধ্যে এই যে গর্ত, মানে এই যে পুরনো হয় ভেনিসের বাড়ি ফাড়ি গুলো দেখতে পাচ্ছ তো, বাড়ি ফাড়ি গুলো কিরকম। হ্যাঁ, এটার একটা, এটাকে নিয়ে মুড়ে দিচ্ছি আমি চাদরে, ফ্রেশ অ্যান্ড ফেডিং মেমোরিজ। এত বড় তৈরি করেছেন, এই আগেরটার থেকেও এটা বড়। এটা প্রায় ধরো এই হাইটটা হবে প্রায় এইটুকুই, প্রায় 3 তলা সমান, আমাদের মডার্ন বাড়ির 3 তলা সমান। এই যে দেখার পর থেকে, মানে ভেনিস বিয়েনাল 7-এর পর থেকে ওর কেরিয়ার, মানে উনি যে কোথায় বিরাজ করছেন। আজকে আর্ট ওয়ার্ল্ডে এল আনাতসুই নাম করলে এক ডাকে সবাই চেনে, অথচ এর ভুল হয়েছে আমার, এটা দাও, ওটা আসনাতসুই না আনাতসুই, এখানে এসটা ভুল পড়ে গেছে, সরি।
অথচ ধরো 3-4 সালে তুমি যদি বলতে, হ্যাঁ ও আচ্ছা কে জানো, ও এই গানা আর্টিস্ট না, ভালো 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 কাজ, তখন উনি কাট ফাট দিয়ে কাজ করতেন। সেটাতে আমি যাচ্ছি না। এইখানে দেখো তারপর থেকে আট থেকে কি ব্রিলিয়ান্ট, এই যে দেখেছো, এই যে আমি একটা ডিটেল দেখাই, দাঁড়াও, ডিটেল দেখা, এই যে কত রকম ভাবে এটাকে লম্বা করা, এটাকে ফোল্ড করা, উনি প্যাটার্ন তৈরি করে, এবং এই প্যাটার্ন গুলো একদম নিজস্ব প্যাটার্ন। যেমন পলকের ব্রাশ ওয়ার্ক ওর হচ্ছে প্যাটার্ন, উনি অলমোস্ট অ্যাকশন পেন্টিং এর মতোই আর কি, সেই যে ড্রিপ করছে আর এখানে উনি ওইগুলো সাজিয়ে করছেন। এইটা এই যে দেখুন এইখানে যে এই যে স্প্ল্যাটারটা দিয়েছে, এই নীলের স্প্ল্যাটারটা, এখানে মনে হচ্ছে যেন, মনে হচ্ছে না স্প্ল্যাটার, এখানে তো এটা লাগিয়ে লাগিয়ে করেছে এই রং, কিন্তু এই যে একটু এদিকে এদিকে বেরিয়েছে, তুমি যখন দেখবে ঝপ করে মনে হচ্ছে একটা রং ছিটিয়ে দিয়েছে কেউ, একদম মানে পেন্টারলি এফেক্ট। কিন্তু তার মধ্যে পরিষ্কার স্কাল্পচারাল যে যে ফোল্ড গুলোর, তো এইগুলোকে তো তুমি অস্বীকার করতে পারবে না, এই ফোল্ড গুলো তো আর সেই সাবলীল ফোল্ড নয়, এটা তো মানে পরিষ্কার একটা স্টিফ ব্যাপার আছে, সেটাও রাখছেন, সেটা থাকারই কথা। আর তুমি কোনোটা এই যে এগুলোর নাম আছে প্রত্যেকটা, আমি নাম ভুলে যাচ্ছি, এগুলো মনে রাখা সম্ভব না রোজ না দেখলে। এই যে যেগুলো লম্বা লম্বা, এগুলো হচ্ছে ওটাকে এরকম লম্বা টেনে টেনে তারপরে একটা পার্টিকুলার ভাবে টুইস্ট করে, এটা এইখানে যেন বেশি দিচ্ছেন। তারপরে এগুলো হচ্ছে হয়তো ক্রাশড, গোলটাকে রেখে ক্রাশ করা, এইগুলো করে চলেছে ওর সব ডিরেকশনে। বিশাল কালেক্ট করে সমস্ত সেই জাঙ্ক ইয়ার্ড থেকে, মানে এটার সঙ্গে এনভায়রনমেন্ট, উনি বলেন এনভায়রনমেন্টাল আর্টের কোনো সম্পর্ক নেই। এগুলোকে আনা হয়, আনার পরে একদল ওগুলোকে তৈরি করে এই যে প্যাটার্ন গুলো, তারপরে আরেক দল ব্লক তৈরি করে, ইয়ে দিয়ে, ফোঁড়ানি দিয়ে এরকম ফুটো করে তার দিয়ে বেঁধে, এরকম ধরো 12-14 ইঞ্চি বাই 12-14 ইঞ্চি এক একটা করে স্কোয়ার তৈরি করে, তারপর তার থেকে কাজটা হয়। ইনর্মাস। আর এখন যেটা হয়ে গেছে, আর লোককে যারা একটু এক্সিবিশন টেক্সিবিশন দেখে পশ্চিমের জগতে, এল আনাৎসুই আর বলতে হয় না। মানে এখন এল আনাৎসুই ফ্যাশন হয়ে গেছে। এই যে মিউজিয়ামে গেলে লোকে বলে আনাৎসুই কোথায়, এইগুলোকে আবার পরের দিকে উনি ইউজ করছে, এটা অনেক পরের কাজ, ধরো 12-13, এখানে উনি ইউজ করছেন যে বোতলের গলায় একটা রিং থাকে, ওইগুলোকে ইউজ করছেন। তাতে যেটা হয়, খুব বিশাল যদি তুমি একটা ট্যাপেস্ট্রি তৈরি করো এটা দিয়ে, এখানে ভেতর দিয়ে দেখা যায় একটা অদ্ভুত একটা ওই যে ওড়না টাইপের, ভেল টাইপের একটা ব্যাপার, আবছা আবছা ব্যাপার আসে, যেটা মানে ওপেক নয়। এই করছেন উনি 2010-এ, ঠিক মানে, এবং উনি আর ওই চৌকো টাইপের না, এইভাবে ঝোলাচ্ছেন। জাস্ট ভাবো, এই তার মধ্যে যে প্যাটার্নের এই যে কালো 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 ফুটি ফুটি গুলো, এগুলোতে একটা একটা করে লাগানো, এক ব্লক তৈরি করেছেন যাতে কয়েকটা ফুটি থাকবে, তারপরে উনি ব্লকগুলোকে সাজিয়েছেন সেই জায়গাতে। কিন্তু দেখো কিভাবে ডিস্ট্রিবিউটেড, এগুলো তো আলাদা আলাদা করে কালো ফুটিগুলো লাগাননি। এইখানে ধরো একটা, এখানে ধরো এই জায়গাটা ধরো হয়তো 15টা ব্লকে তৈরি। হ্যাঁ, এইখানে ধরো এই যে স্প্ল্যাশ মনে হচ্ছে রঙের স্প্ল্যাশ, এইটা এই কদিন আগে গিয়ে তুললাম একটা এক্সিবিশন, কিন্তু 12 সালে করা। এখানে দেখা আবার অদ্ভুত অন্য, এখানে কিন্তু উনি বলছেন না এগুলো কাপড়, কাপড় থেকে এগুলো তো অনেক ক্রিটিক ওইটাকে ধরে প্রথমে বলতো নভেলটি, এটা তো ওই চালের গণেশের মতো, তা বা বোতাম দিয়ে যীশু খ্রিস্টের মুখ। তারপরে যখন দেখলো যে ওই 7-8 সালের পরে আর কেউ বলতে পারছে না ওটা, তারপরে তারা শুরু করলো যে ও আফ্রিকান, আফ্রিকান, উনি আফ্রিকার ওই ক্লথ, কেন্টে ক্লথ থেকে, ওটাই আটকে গেল আবার। কিন্তু উনি ফ্লেক্সিবল, উনি উনি মুভ করছেন, এই যে দেখো এখানে, এই দেখো এখানে সমস্ত ব্র্যান্ড গুলো আছে, আর উনি কি, এটা আবার একটা অন্য ধরনের প্যাটার্ন, এই প্যাটার্ন, এক একটা প্যাটার্ন পুরো জিনিসটা চেয়ারে এক এক রকম করে দেয়। এটা উনি উনি এটাকে হিস্ট্রি ধরে, আফ্রিকার হিস্ট্রি, মেমোরি, এই যে কালচারাল মেমোরি, এই জায়গা থেকে ধরেন, এটা 23-এ একেবারে এখন উনি করছেন না। আর ওসব এইখান থেকে একটা বেরিয়ে এসে এখন উনি অনেক এখান থেকে মনে হচ্ছে যেন সেলাই খুলে গেছে, যদি কাপড়ই ধরো, এখানে এইটা আর এই নীল লাল কালো, আর এদিকে নীল দিয়ে সাদা কালো, এটা মাঝে মাঝে উনি অ্যাড করতে থাকেন এরকম, মানে এখানে যেরকম একটা ধরো কনসিস্টেন্সি আছে পুরো জিনিসটার মধ্যে একটা, তারপরে ধারের দিকে একটু অন্যরকম।
যেন মনে হচ্ছে নদী বয়ে যাচ্ছে এরকম, কিন্তু পুরো জিনিসটার মধ্যে একটা কনসিস্টেন্সি আছে। এইখানে হঠাৎ একটা চৌকোর মধ্যে এদিকে মানে যেন মনে হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এ তুমি যেরকম এদিকে একটা একটা লাল কালোর একটা কতগুলো ব্রাশ ওয়ার্ক রইলো, তুমি ওভাবে মানে ওভাবে কেন দিলাম, হ্যাঁ একটা ব্যালেন্স করছে কম্পোজ, এই ভাই জায়গায় তুমি এক্সপ্লেন করবে। সেরকম করছেন যেন ঠিক মনে হচ্ছে জিনিসটা আছে এখানে একটা, এটা দিয়ে দেয়, মানে এমন জায়গায় পৌঁছে গেছেন এই এক্সপেরিমেন্ট করতে করতে উনি। এই যে, তা আমি এটাকেও ধরছি বিরাট ভাবে স্কাল্পচারাল ডিসকোর্সের মধ্যে। জংডং, জংডং খুব নাম করা, এ হচ্ছে ওই যে আগের দিন দেখিয়েছিলাম আমি একজন চাইনিজ মহিলা আর্টিস্ট, ওই যে ইন জিচেন, ওই যে বাড়ির ভাঙা বাড়ির টুকরো যেখানে কাপড় লেগে রয়েছে এর বউ সে, এরা স্বামী স্ত্রী। কাজে জংডং একটা তো ভীষণভাবে কনসেপচুয়াল এবং অন্যান্য কাজ আছে, আমি তো একটা করে কাজ দেখাচ্ছি। ও একটা ইনস্টলেশন করে, তার নাম ওয়েস্ট নট। এটা 2005 থেকে শুরু হয়েছে। ওর মা, ওর ও ও ও ওর দাদু মানে বাবার বাবা আহ, ছিল ছিলেন আহ, মানে চীন বিপ্লবের যে বিরোধী পক্ষ তাদের লয়াল ছিলেন, সেই জন্য ওর দাদুকে জেলে যেতে হয়েছিল বিপ্লবের পরে। তারপরে ওর বাবা যদিও কমিউনিস্ট পার্টিতে ছিলেন, ওই যে কালচারাল রেভলিউশন হয়েছিল যে 60-এর দশকে, তখন ওর বাবাকে পার্টিতে বলা হয়েছিল আত্মসমালোচনা চালাও, পার্টির মধ্যে কারা মানে লয়ালটির ইয়েতে ছদ্মবেশে কারা অ্যাকচুয়ালি রিয়াকশনারি প্রতিক্রিয়াশীল, তাদের খুঁজে বার করো এবং তাদের রি এডুকেশন ক্যাম্পে পাঠাও, তাদের ওই শুদ্ধিকরণ শিবির বলা হতো, প্রায় জেলই বলতে পারো, ওখানে রোজ পার্টির ইয়ে পড়তে। খুব প্রবলেম্যাটিক পিরিয়ড। আমরা দেশে মানে যারা একটু অতিবাম এসে তারা কালচারাল রেভলিউশনকে বিরাট ভাবে আমরা মানে ওপরে তুলেছি। প্রবলেম্যাটিক আছে, মুশকিল আছে। পশ্চিমের জগতে যেরকম কালচারাল রেভলিউশন, চাইনিজ কালচারাল রেভলিউশনকে পুরোটাই বলা হয় একটা মার্ডারাস ব্যাপার, আমি ওটা মনে করি না। কিন্তু আমি চাইনিজ বেশ লিবারাল চাইনিজ এর সঙ্গে কথা বলে দেখেছি লোকজনের সঙ্গে, আহ, খারাপ কাজ হয়েছে। এখন এইভাবে তুমি ইতিহাসকে কি ওইভাবে জাজ করে খারাপ কাজ, তাহলে মানে কনস্ট্রাকটিভ জিনিস হওয়ার পরিমাণটা কত, এই এই এস্টিমেশনটা আমি এখনো পাইনি। যাই হোক, এখানে বুঝতেই পারছো আই ওয়েভের মতো একেও মানে এনিওয়ান মানে যে চায়নার এই কমিউনিস্ট হিস্ট্রিকে বা কারেন্ট গভর্নমেন্টকে সমালোচনা করবে যে কোনো আর্টিস্ট হচ্ছে ওয়েস্টের কাছে ফ্যান্টাস্টিক একটা ভেরি মানে পছন্দের। এখন কিন্তু এর কাজটা কাজ হিসেবে অসাধারণ, কিন্তু এর যে মানে যেটা বলতে চাইছে যে ওর বাবাকেও যেতে হয়েছিল ওর জন্ম 66 সালে, যে বছর কালচারাল রেভলিউশন শুরু হয়। এবার ও জন্মে থেকে দেখছে, ওর আর দিদি আছে, ও জন্মে থেকে দেখছে যে ওর মা ওই যে মজুত হোর্ডার হয় না, মজুত কোনো কিছু ফেলবে না সমস্ত, কারণ কালচারাল রেভলিউশনের সময় সব কিছু রেশন করে দেওয়া হয়েছে, তুমি সাবান এতটা পাবে, টুথপেস্ট এরম পাবে, ওর মা কিচ্ছু ফেলতো না, ওরা স্টোর করে রাখতো যে পরে যদি কাজে লাগে, জুতো। তারপরে ওর বাবা মারা, এবং ওইটা বাড়তে থাকে এই এই ব্যাপার, এটা তো একটা একটা অসুখ আর কি মানে, কিন্তু অসুখের মানে একটা খুব একটা সাইকোলজিক্যাল ব্যাপার হোর্ডিং। বাবা মারা যায় 2002-তে। বাবা মারা যাওয়ার পরে ওর মাটা ডিপ্রেশনে চলে যায়, প্রচন্ড ইয়ে আর কি মানে শোক তার নিতে পারে না। তখন ও 5-এ গিয়ে এই প্রজেক্টটা শুরু করে, ওর মাকে বলে, ওর মা কিছুতেই আর যারা এরম হয় কিছু ফেলে না তারা ভীষণ প্রোটেক্টিভ হয়, তোমাকে একদম মেরে বার করে দেবে, যে ছোট বাড়ি। তা ওর মাকে বুঝিয়ে রাজি করায় যে এগুলো দিয়ে আমি একটা আর্ট ইনস্টলেশন করব, তুমি এটা আমায় কোলাবরেট করো। এবং মা করে, এবং ও আর ওর মা মিলে আহ, শুরু করে 5-এ। মাই গড, কি বলবো তোমায়, এই সমস্ত ওর মার মানে কি নেই,
আমি আর এর মধ্যে একটু ওকে একটু দেখে নিও, ওয়েস্ট নট বলে সংডং এর এই কাজ, আমি তোমাদের এই কাজগুলো দেখাচ্ছি, সব তো বলছি না আমি, অনেক কিছু না বলা থাকে, তোমার এইগুলো থেকে তুমি রিসার্চ করে নিও, এটাই শিক্ষার জায়গাটা, রিসার্চ নিজের বাড়িয়ে নিও জ্ঞানটাকে। মাই গড, এগুলো হচ্ছে সব, এইখানে দেখছো 3 কোনা করা সিঙ্গারার মতো, এগুলো হচ্ছে সব প্লাস্টিক ব্যাগ, তাও ফেলেনি। হ্যাঁ, সবই অদ্ভুত ভাবে 3 কোনা করে রাখা, এটা 3 কোনাটা হয়তো সংডং এই ইনস্টলেশনের জন্য করেছে, কিন্তু নিট করে ওর মাঝে এরম নিট করে রেখেছে তা না, কিন্তু সে কিন্তু হোর্ডিং তো ওরম ভাবে হয় নাকি, হোর্ডিং এর ব্যাপারটাই তো কেওস, কিন্তু ওখান থেকে এই সমস্ত অর্ডার, অর্ডার, এই চেয়ার দেখো, কোনো কিছু ফেলবে না, ওর বাড়ি উপছে পড়ছে। হ্যাঁ, 4টে টিভি সেট, পুরোনো টিভি সেট, ওগুলো 50টা না, 4টে, কিন্তু এই দেখো তোয়ালে, সাবানের টুকরো, তাও ফেলতো না। এই এই যে বোল, রান্নার সমস্ত জিনিস, এইখানে একটা এক্সিবিশনে, কিছু অনেক জায়গায় হয়তো এক্সিবিশনটা কিছু কিছু জায়গায় ওরা করেছে, এটা ওর মার যে বাড়িটার একটা অংশ, ওই চাইনিজ ট্র্যাডিশনাল বাড়ি, যে একটা উঠোনকে ঘিরে বেশ কয়েকটা ফ্যামিলি থাকে, চাইনিজ ট্র্যাডিশনাল বাড়ি, হুটন বোধহয় বলে, হুটন। তা সেই বাড়িটার একটা স্কেলিটাল স্ট্রাকচার করেছে, এই তাকে ঘিরে এই জিনিসগুলো ইনস্টল করে, তবে সব এক্সিবিশনে এই স্ট্রাকচারটা করে না। এই দেখো এখানে ইয়ে টুথপেস্ট, মানে ইয়ে করা টুথপেস্ট শেষ হয়ে গেছে, এই যে ভাবো, প্রত্যেকবার এগুলো, এই যে হাতা, সেটা হচ্ছে তোমার ওই, মানে ওর ছোটবেলা থেকে যে এই যে জুতোটা যেটা বললাম, জুতো কি দাঁড়াও আছে কিনা দেখি, জুতো তো দেখাল, ব্যাগ, ই কি বলবে, সমস্ত ম্যাগাজিন, পেন্সিল, ই বটল ক্যাপ, ঘড়ি, এ, জুতোটা বোধহয়, না দাঁড়াও, আমি প্রথমে দেখি এবং এর মধ্যে ওর, আচ্ছা তারপরে কি হয়েছে, 2009 ওর মা একটা আনফর্চুনেট অ্যাক্সিডেন্টে মারা যান। সেটা মারা যাওয়ার পর ওর একটা বিরাট আসে, একটা, ও নিজে খুব ডিপ্রেসড হয়ে পড়ে, তারপরে ওর বউ, ওই ওই আর্টিস্ট ইউন জি চেন, ভুলভাল উচ্চারণ করছি জানি, আর ওর দিদি মিলে কাজটা চালিয়ে যায়। এবার ওর মাও এইটার ও ও যখন যখন ছিলেন ওই 5 থেকে 9-এর মধ্যে, ওর মা এই এক্সিবিশনে যেতেন এবং ভিজিটারদের সঙ্গে কথা বলতেন। এটা ওর, মানে ওর মা, ও বলতো, সংডং বলে যে আমার মা এই আর্টিস্ট, আমি কোলাবোরেটর, আমি অ্যাসিস্ট্যান্ট, কিন্তু মা চলে যাওয়ার পর ওর দিদি আর বউ মিলে ও মিলে করে। ও যেমন বলে এই জুতোর মধ্যে এরম আছে, ওর দিদিমার আমলের জুতো মা রেখে দিয়েছে। তা দিদিমার আমলের জুতো, যেরকম বলে জুতো দেখেই আমাদের মেয়েদের হিস্ট্রি, চাইনিজ মেয়েদের হিস্ট্রি বোঝা যায়। আমার দিদিমার জুতো ছিল ছোট ছোট, কেন, আগে সেই চাইনিজ মেয়েদের পা বেঁধে দিত, সাংঘাতিক একটা তোমার টর্চারাস একটা কাস্টম, ছোট, ওইটা কি সুন্দর, সৌন্দর্য প্রতীক হচ্ছে ছোট ছোট পায়ের পাতা হবে, সে বেঁধে দিত, সে যাচ্ছে তাই, সে ওর জুতো ছোট। তারপরে আমার মার সময় মায়ের জুতো আর একটু বড়, আমার দিদির জুতো নর্মাল কিন্তু চিপ, কারণ কালচারাল রেভলিউশন, দিদি একটু বড় ওর থেকে, কালচারাল রেভলিউশনের সময় পয়সা ছিল না তারপরে হচ্ছে আমার দিদির মেয়ের ভাগ্নির জুতো ফ্যাশনেবল এখনকার, বলে জুতো থেকেই হিস্ট্রি, বলে এটা কিন্তু মানে একদম আমার ফ্যামিলি হিস্ট্রি, মানে চাইনিজ ট্র্যাডিশনাল ফ্যামিলি ভ্যালুজ এর মধ্যে, মানে অদ্ভুত কাজ। আমি এই জাস্ট এটা নিয়ে লিখছি, এই এটা নিয়ে না, এগুলো করে তুলে না, মানে ভাবো কতগুলো বাক্স তৈরি হবে আর কি, এটা বহু জায়গায় এক্সিবিশন হয়েছে, কিচ্ছু ফেলতেন না, কিন্তু সেটা থেকে কিভাবে একটা এস্থেটিক বার করে আনছে, শর্ত সাপেক্ষে স্থায়ী। বটল, প্লাস্টিকের বটল, বোতল একদিকে, আরেকটা হচ্ছে মানে প্লাস্টিকের বোতল তো ঢাকনা আছে, কিন্তু সেগুলো ঢাকনা দেওয়াই আছে, সেই ঢাকনাগুলো খুলে নেয়নি, কিন্তু প্লাস্টিকের বোতলের একটা পুরো বাঞ্চ আছে, আর এটা হচ্ছে ঢাকনা আলাদা করে জমিয়েছেন মহিলা, ভাবো। আচ্ছা,
পরের কাজ যাই, মারিয়া মাগডালেনা কাম্পোস পন্স, উনি কিউবান, এই দেশে থাকে না এখন, কিউবান। ওনার একটা কাজ ইদানিং কালে দেখলাম, আম, তোমার 59-এ জন্ম, আমার বয়সী। এই কাজটা দেখলাম একটা প্ল্যাটফর্মের ওপর এটা তৈরি করা, এটার নাম হচ্ছে সুগার/বিটার সুইট। আচ্ছা, উনি হচ্ছেন কিউবার। এখন কিউবায় ক্যারিবীয় দ্বীপপুঞ্জ বলছিলাম, সেখানে আখের চাষ একটা বিশাল ব্যাপার। আখের চাষ এর জন্য একটা বিরাট হিস্ট্রি আছে। চিনি, আখ থেকে চিনি হবে, চিনির ইন্ডাস্ট্রি, কলোনাইজেশন একটা বিশাল ব্যাপার ছিল। আগে স্লেভরা করতো, স্লেভারি চলে যাওয়ার পর বন্ডেড লেবার দিয়ে নিয়ে যায় ইন্ডিয়ান, যার জন্য ওই সব জায়গায় প্রচুর ইন্ডিয়ার বংশোদ্ভূত, ইন্ডিয়া পাকিস্তান মানে সাউথ এশিয়ার বংশোদ্ভূত প্রচুর লোকজন ছিল। তাদের সে সপরিবারে নিয়ে যেত, মানে সেই কন্ট্রাক্ট থেকে বেরোতে পারবে না, যতই তুমি ইয়ে করো, সেই কাজ করো, দেখবে তোমার ধার আর মেটেনি, এই যে গল্পগুলো আর কি। এবং তুমি মরে গেলে তোমার আর জঘন্য সমস্ত, প্রায় মানে স্লেভারির নাম না করে স্লেভারি, তুমি বেরোতে পারবে না, ওতে বন্ডেড লেবার। তুমি বিশাল শোষণের ইতিহাস। আহ তুমি মরে গেলে তোমার ছেলে মেয়ে দায়িত্ব মানে অব্লিগেটেড থাকবে, ওটা সে। তা উনি ইনস্টলেশনটা করেছেন, এখানে কারা ছিল? ব্ল্যাক পপুলেশন তারা ছিলই, আর ছিল দক্ষিণ এশিয়ার লোকজন, আর ছিল চাইনিজ, চাইনিজ লেবারার ছিল। এগুলো কি? এগুলো উনি করেছেন আহ ইয়োরুবা, নাইজেরিয়ার একটা বিশাল এথনিসিটি ইয়োরুবা। ইয়োরুবা মানে স্লেভারির সূত্রে আর কি, স্লেভারি মানে ইয়োরুবা অনেককে স্লেভ করে নিয়ে যাওয়া হয়েছিল সেই আহ, মানে যখন স্লেভারি ছিল। এখন সেই ইয়োরুবা বংশ, তারা তো এইগুলো অনেক কিছু কালচারালে নিয়ে এসছে। এই যে যখন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তারা নিজেদের কালচারে ইয়োরুবা অনেক চিন্তা ভাবনা, তাদের ইয়ে মানে বিলিফ ইয়ের মধ্যে, খ্রিস্টান হোক যাই হোক, কিন্তু তাদের এই যে সিম্বলিজমের মধ্যে ইয়োরুবা জিনিস থেকে গেছে। এই প্রত্যেকটা হচ্ছে মানে এগুলো হচ্ছে আখ গাছের প্রতীক। প্রত্যেকটা বর্ষা ইয়োরুবা কালচারের বর্ষা, যেটা আফ্রিকায় যে ইয়োরুবা, নাইজেরিয়া যে ইয়োরুবা কালচারে ট্র্যাডিশনাল বর্ষা বল্লম মুছিয়ে আছে। আচ্ছা, এই যে যেগুলো রিং এর মতো দেখছো, এগুলো হচ্ছে, এই যে রিং এর মতো, এগুলো হচ্ছে আখ, আখ প্রসেস করার সময় এই স্টেজটা আসে, যেটা মানে ধরো আমাদের পাটালি গুড়, পাটালি গুড় মানে চিনি, আখ থেকে চিনি হওয়ার আগে যখন আখের রসটাকে জমি এরকম রিং, এই বারগুলো তৈরি হয়। আহ ঠিক পাটালি গুড় নয়, কিন্তু ওই ধরনের আর কি, ব্যাপারটা পাটালি গুড়ের মধ্যে যে রিফাইনমেন্টটা আছে সেটা নেই। তা এইগুলো বিভিন্ন কালারের হয়, গুড়ের চাকতি, সেগুলোকে উনি রিং করে, আমি জানি না ওগুলো রিং এর মতো মাঝখানে ফুটো থাকে কি থাকে না, উনি অত ফুটো করেছেন, বসিয়েছেন। আর নিচে কি আছে? এগুলো হচ্ছে আফ্রিকার বিভিন্ন কালচারের টুল, যেমন আমাদের যেন পিঁড়ি হয়, এরকম টুল বিভিন্ন কালচারের, এবং চাইনিজ টুলও আছে এর মধ্যে। এই যে এইখানে আমি দেখাচ্ছি চাইনিজ টুল, এই যে এইটা হচ্ছে চাইনিজ টুল, এইটা হচ্ছে চাইনিজ টুল। কিছু আছে চাইনিজ টুল, আর কিছু আছে আহ, আফ্রিকার বিভিন্ন কালচারের। এইটা এটা চাইনিজ টুল, এটা একটা পুরো তোমার, এই যে এইটা হচ্ছে ভিউ, মানে আখের চাষের মানে এত নিপীড়নের ইতিহাস, সেখানে উনি একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছেন। উনি আহ, আহ, যে যেন মনে হচ্ছে এর মধ্যে একটা বিদ্রোহের, এই আখের গাছগুলো যেন বল্লমের মতো বিদ্রোহের বীজ আছে, রুটেড। কোথায় রুটেড? সেই ট্র্যাডিশন গুলো, এদের যে ট্র্যাডিশন ফেলে এসছে, এই জিনিসগুলো কাজ করছে আর কি একটা ইনস্টলেশন। খুব নাম করা মারিয়া ম্যাগডালেনা কম্পোস পন্স, উনি কিউবান কিন্তু আমেরিকায় থাকেন এখন, উনি মানে স্প্যানিশ স্পিকিং আর কি।
এই এই যে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনেকের মানে ওই যে যখন এই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 700-র ওপর আইল্যান্ড আছে, 26টার ওপর দেশ আছে। হ্যাঁ, তাতে ব্রিটিশ কলোনি সবাই গিয়ে ধপাধপ যে পেরেছে খামচে ধরেছে আর কি ওই কলোনি। ব্রিটিশ কলোনি ছিল, ডাচ ছিল, তোমার স্প্যানিশ ছিল, বিভিন্ন ইউরোপিয়ান পাওয়ার। তা সেই জন্য ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তুমি ডিপেন্ড করছে কাদের মিট করছো, তারা কি ভাষা বলে। যেমন তুমি যদি ব্রিটিশ এই যে ট্রিনিদাদ টোব্যাগো, ওয়েস্ট ইন্ডিজ, এইসব জায়গা থেকে তোমার সোরিনাম, এগুলো ব্রিটিশ কলোনি ছিল। হেইটি ফ্রেঞ্চ কলোনি ছিল, ডোমিনিকান রিপাবলিক, কিউবা, এগুলো স্প্যানিশ কলোনি ছিল। সেই জায়গায় সেই ভাষা। এখানে আমি এবার আমি আনছি ক্রিশ্চিয়ান বোলটানস্কি, বিখ্যাত ফ্রেঞ্চ কনসেপচুয়াল আর্টিস্ট, এই 21 সালে মারা গেলেন। ওর একটা কাজ আমি দেখিয়েছিলাম আগে, রিজার্ভ বলে, কেন ওই জামা কাপড় নিয়ে। উনি তো বলেইছিলাম যে উনি হলোকস্ট নিয়ে, মানে উনি শুধু হলোকস্ট না, হলোকস্ট থেকে ওর ট্রিগার করেছে যে যে মাস ক্যাটাস্ট্রফি হয়, যে মানুষ লক্ষ লক্ষ মানুষ একটা এতে মারা যাচ্ছে, এতে এখান থেকে তুমি তাতে এই যে এক্সিস্টেন্সিয়ালিস্ট ইন্ডিভিজুয়ালের কি রোল, উনি ভীষণ ভাবে এটা নিয়ে ছিলেন। আরেকটা ছিলেন, উনি সারা মানে ওই 50-60-এর দশক থেকে কাজ করে যাচ্ছে আর্কাইভ নিয়ে। আমি বোধহয় এটা আগের বার বলেছিলাম যে এটা ডার্ক আয়রনি হচ্ছে হলোকস্টে, যে আমরা প্রত্যেকের নাম জানতে পারি ওই যে একদম মানে আননোন লোকেদের যারা ভিকটিম, তার কারণ নাৎসিরা নিজেরাই সমস্ত ক্যাটালগ করে রেখেছিল। কিন্তু ওর পয়েন্টটা হচ্ছে যে ক্যাটালগ করে যখন এই ডেড বডিগুলো আমরা দেখছি স্তূপীকৃত, সেখানে তো ইন্ডিভিজুয়াল হারিয়ে যাচ্ছে। এখান থেকে উনি একটা ইনস্টলেশন করেন 2010-এ একটা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের উপলক্ষে। প্যারিসে প্রথম, এটা পরে অন্য জায়গাতেও এটাকে রিক্রিয়েট করা হয়েছে। প্যারিসে ঘ্র পালাই বলে একটা বিখ্যাত একটা হিস্টোরিক, এটা নিজস্ব হিস্ট্রি আছে, একটা বিরাট ওয়্যার হাউসের মতো, সেখানে উনি করেন স্তূপীকৃত জামা কাপড়। আচ্ছা, আমি এটা দেখিয়ে নিই। এটা প্রথমে তুমি যখন এই যে এইদিকে হচ্ছে এন্ট্রান্স, এইখান দিয়ে আমার ধরো এই সামনে দিয়ে ঢুকলে প্রথমেই তুমি দেখবে এই বিশাল একটা দেয়াল, বিস্কুটের টিন, ইউরোপে বিস্কুটের টিন, বড় বড় স্কোয়ার, খুব ইউরোপের কতগুলো দেশে জানি না, নিশ্চয়ই ফ্রান্সে অন্তত লোকে খুব ওই বিস্কুট ফুরিয়ে যাওয়ার পর পার্সোনাল জিনিস রাখে, ফটোগ্রাফ, এই এটা ওটা, মেমোরি, স্মৃতির জিনিস। এইরকম একটা বিস্কুটে নিয়ে মরচে ধরা সব একটা বড় টাওয়ারিং একটা দেয়াল, তার দুপাশ দিয়ে তুমি গেলে এইটা দেখতে পাবে। আচ্ছা, বিস্কুটের টিনগুলো প্রত্যেকটা একটা নাম্বার দেওয়া, এবং তুমি টিন খোলার কথা না, কিন্তু টিনগুলোর মধ্যে নাকি কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্সোনাল জিনিস, ওই একটা ফটোগ্রাফ, একটা এটা ওটা রাখা আছে, একটা গয়না, কিন্তু সবগুলোই নেই। তুমি যদি টিনগুলো খুলতে শুরু করো, কোনটায় পাবে কোনটায় পাবে না জানো না। আর ওটাকে করার সময় মানে যখন তুমি পেরিয়ে গেলে দুপাশ দিয়ে এইরকম স্কোয়ার স্কোয়ার করে একটা খুঁটি দিয়ে মার্ক করা, এরকম অগণিত সেকেন্ড হ্যান্ড জামা কাপড়। আর একটা স্তূপ, সেখানে একটা ক্রেন নামছে, জামা কাপড় তুলছে, আবার দিকে ফেলে দিচ্ছে। আমি এটা ক্লিপ না চালালে বুঝতে পারবেন, আমি প্রথমটা চালাবো না। আহ একটা আওয়াজ আছে, খেয়াল করো, আওয়াজটা আমি পরে এক্সপ্লেন করছি। আহ একটা ক্লিপ চালালেই হবে মোটামুটি।
স্কিপ করে করে দেখাচ্ছি, কারণ অনেক সময় লেগে যাবে। তাহলে একটা আইডিয়া পাওয়া গেল। আম, প্যাকসন, এই প্যাকসন কথাটা অদ্ভুত ফ্রেঞ্চে। এটা দুটো মানে হয়, দুটো অপোজিট মানে। এমনিতে এটার মানে হচ্ছে সাধারণভাবে পিপল, অনেক লোক। কিন্তু তুমি যদি বলো আহ বকু দে প্যাকসন মানে অনেক লোক, কিন্তু আবার এটার মানে হয় কেউ না, কেউ নেই। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই ওখানে কতগুলো লোক ছিল পার্টিতে, তুমি বলে প্যাকসন, মানে নো ওয়ান, প্যাকসন। ভাবো, একটা ওয়ার্ড তার দুটো অপোজিট মানে ডিপেন্ডিং অন কনটেক্সট। সেই জন্য উনি ইউজ করেছেন এটা, কারণ ওর বক্তব্যটা হচ্ছে এইখানে, তো আমি আসছি এই কম্পারিজনে। বক্তব্যটা হচ্ছে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইউনিক, যার জন্যই নাৎসিরা প্রত্যেকের নাম্বার দিয়েছিল। সেই নাম্বারের এগেনস্টে তার নামটা আছে খাতায়। কিন্তু এই ইউনিক ইন্ডিভিজুয়াল, এই নাম্বারগুলো তো দেওয়া হচ্ছে র্যান্ডাম, সেখানে ইউনিক ইন্ডিভিজুয়াল র্যান্ডাম বস্তু হয়ে যায়। এই যে মাস ট্রমা যখন হয়, ওর মাথায় হলোকস্ট ঘুরছে, কিন্তু উনি বলেছেন যে এটা যে কোনো ট্রমা, মানে মাস ট্রমা, যেটা আজকে গাজা, আয়রনি হচ্ছে আজকে গাজার ক্ষেত্রেও সেটা খাটে, যে ইন্ডিভিজুয়ালের প্যাকসন পিপল, অনেক লোক, তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের ইন্ডিভিজুয়ালিটি আছে, সেখান থেকে প্যাকসন মানে কেউ না হয়ে যায়। যখন ওই সুবিকৃত ডেড বডি নিয়ে বুলডোজ করে, কে সেখানে কি, এইটা এক্সিস্টেন্সিয়ালিস্ট। আর তুমি, তোমার ধ্বংস চান্স, এই যে বলে হ্যান্ড অফ গড, মানে তোমাকে ওই ক্রেন তুলছে, কখন কাকে তুলবে ফেলে দেবে, চান্স। এটা তো এক্সিস্টেন্সিয়ালিস্টরা বিশ্বাস করতেন, যে ডেস্টিনি বলে কিছু নেই। যে এই হলোকস্টে যে বাচ্চারা মারা গেছে, তুমি যদি বলো সেটা ডেস্টিনি ছিল তাদের, এটা তো আমি এক্সিস্টেন্সিয়ালিজম ব্যাখ্যা করার সময় বলেছিলাম, এটা তো একটা অশ্লীল প্রস্তাব। সেই জন্য সমস্ত ধর্মের যে যে ডেস্টিনি ব্যাপারটা, এটা মজার ব্যাপারটা হচ্ছে জুডাইজমেও এটা আছে, ইহুদিদের নিজের ধর্মেও এটা আছে। তাই নিয়ে ইহুদি কালচারে হলোকস্টের পরে সমস্যা হয়েছিল প্রচুর। সেখান থেকে তাহলে এই এক্সিস্টেন্সিয়ালিস্ট ধর্মকে অস্বীকার করছেন, ডেস্টিনিকে অস্বীকার করছেন, ইটস অল আ ম্যাটার অফ চান্স। কারণ ওর বাবা ছিলেন ইউক্রেনিয়ান জুইশ ডাক্তার, মা ছিলেন ফ্রেঞ্চ ক্যাথলিক। ওর বাবাকে কাঠের নিচে একটা চেম্বার করে লুকিয়ে থাকতে হতো সারাদিন, আহ 6 মাসেরও, 6 মাসকে কয়েক বছর। যে নাৎসিরা কখন ওর বাড়িতে আসে, নাৎসিরা তো বাড়ি বাড়ি গিয়ে নাৎসি অফিসার খাবার দাও, এ দাও, অনেক কিছু করেছে। তো কখন আসে, কখন ধরা পড়ে যায়। আর তারপরে হচ্ছে সবাইকে চেনে ওর বাবাকে, ও তো নাৎসি ইউক্রেনিয়ান জুইশ ডাক্তার, ও তো এসে খোঁজ নিচ্ছে জু কে আছে, তো সব ডেথ ক্যাম্পে পাঠাবে। ওর মা আর ওর নিজে, ওর ভাই, তাদের তো ওরা তো ফ্রেঞ্চ ক্যাথলিক, কিন্তু
ইয়েতে ক্যাথলিকদেরও পাঠিয়েছে, তারা পোলিশ ক্যাথলিকদের পাঠিয়েছে, নন জুইশ প্রচুর মরেছে ডেথ ক্যাম্পে, কিন্তু ওর বাবার ক্ষেত্রে টার্গেট আছে, সেজন্য মা বলে বাবা পালিয়ে গেছে, চলে গেছে, ওই নিচে লুকিয়ে থাকতো। তাই সেই ট্রমা নিয়ে ও বড় হয়েছে, মানে তখন ওর ছোট্ট, খুবই ছোট তখন ওর, মানে ওর ওই স্মৃতি নেই, কিন্তু 44 সালে জন্মেছে যুদ্ধের মধ্যে, কিন্তু তারপরে প্রচুর ওর বাড়িতে না একটা ট্রমার, মানে খুব প্যারানয়েড ছিল, এই তোরা কোথায় যাচ্ছিস, স্কুলে যাচ্ছিস, বাবা মা এটা করতেন, সেটা ওইটা নিয়ে বড় হয়েছে। আহ এইটা কাজের মধ্যে এসছে, ভাবো জামা কাপড় দিয়ে কি করা যায়। জামা কাপড় তো বডির সঙ্গে, আমাদের বডির তো সঙ্গে সবচেয়ে ইয়ে কানেকশন। তুমি যখন যে যে ক্যামেরায় যখন জুম করছে, তখন তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন ডিজাইন, বিভিন্ন এসব ডোনেটেড জামা কাপড়, সমস্ত কোম্পানি থেকে ডোনেটেড, এবং তোমার মানে এটা তো আমি, এবং সেকেন্ড হ্যান্ড, তার মানে সেকেন্ড হ্যান্ড কোম্পানি থেকে ডোনেটেড, এসব বিভিন্ন ওই যে ইয়ে আছে তোমার, তোমার দান করে দেয়, সেখান থেকে ডোনেটেড, এটাই আমি জানি যদ্দূর যা ইন্টারভিউ থেকে জেনেছি। আম, এক একটা জীবনের গল্প, ছোট ছোট যখন ডিজাইন গুলো দেখছি, এটা একজন পড়েছিল, একজন কি মানে এটা এমন নয় যে এগুলো ওই লোকগুলো মারা গেছে হলোকস্টে, না, তা না, ও অত অত সেন্টিমেন্টালাইজ করে ড্রামাটাইজ করার ব্যাপার না এটা। উনি বলছেন যে এই জামা কাপড়ের মধ্যে এটা মানুষ, এই যে পড়ে রয়েছে, এই যে স্কোয়ার গুলো, এটা যেন হচ্ছে ডেড বডি পড়ে রয়েছে, যে একজনের ইন্ডিভিজুয়ালিটি, কিন্তু উনি ভাবতে, উনি বলছেন না তুমি ভাবো এগুলো সব ডেড বডি ডেড বডি ডেড বডি সবসময় না, মানুষের মনুষ্যত্ব, একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তির মনুষ্যত্ব, আর একটা গ্রুপের, একটা বিশাল সমষ্টির ধ্বংস হয়ে যাওয়া, এই দুটোর মধ্যে সম্পর্কটা। আরেকটা যে আওয়াজটা বলেছিলাম ওটা কি বলতো, উনি ওখানে একটা একটা ইয়ে করেছেন, একটা ঘর মতো আছে এই এক্সিবিশনটায়। ও আরেকটা কথা বলে রাখি, এটাতে উনি দেখলে নাক মুচ্ছে সবাই কোট টোট পরে, এটা তৈরি হয়েছিল 2010-এর জানুয়ারিতে প্যারিসে, প্রচন্ড ঠান্ডা, উনি ভেতরে হিটিং করতে দেননি, বলে এই ডিসকমফর্টটা দরকার লোকের, এটা কমফর্টেবল ব্যাপার না, সেখানে ভীষণ ঠান্ডা ভিতরে। পরে এটা যেমন নিউ ইয়র্কে তৈরি করা হয়েছিল গরমকাল, আহ অন্য জায়গায় অন্য, কিন্তু এই প্রথম তৈরি করা এখানে। আর ওই যে আওয়াজ বললাম, একটা ঘর মতো করেছেন যেখানে গিয়ে তুমি তোমার হার্ট বিট রেকর্ড করাতে পারো। তুমি ভাবো একটা কনসেপচুয়াল আর্টিস্টের চিন্তা ভাবনা কোথায় যেতে পারে। আজকে আমরা স্কিল স্কিল, এই এটা কি স্কিল না, এই যে ন্যাচারালিস্টিক কত একটা নারী শরীর, তার তার এগুলো করে যাচ্ছি, হ্যাঁ, তার কত থ্রপলয় করা যায়, ভাবো। উনি, তুমি গিয়ে রেকর্ড করাতে পারো, এবং তোমার রেকর্ডের তোমার রেকর্ডিং, ওই নাৎসিদের এর মধ্যে রেকর্ডিং সব ক্যাটালগ থাকবে, তুমি আহ, তোমার নাম পরিষ্কার, এবং তোমাকে একটা সিডি দিয়ে দেবে, তোমাকে একটা সিডি দিয়ে দেবে। এবার এই হার্টবিট, ওই আওয়াজ, বুম বুম বুম, হার্টবিটের ব্যাপারটা কি, প্রত্যেকের আলাদা হার্টবিট আছে, এবং সেটাই তোমার জীবনে বেঁচে থাকার প্রতীক, কিন্তু হার্টবিট আলাদা করতে পারবে তুমি। কিন্তু উনি এটা করেছেন যে তোমার যদি মনে হয় যে এইটা রেকর্ড করানোর পর, উনি 40,000-এর ওপর হার্টবিট রেকর্ড করেছেন, তোমার যদি মনে হয় যে মারা গেছে সেই লোকটা যে রেকর্ড করে, তুমি তুমি এসে বলো, আমি তোমাকে একটা সিডি করে দেবো। এবার তুমি যখন সিডিটা নিলে, তোমার বাবার হার্টবিট, কি ভাবো যে হার্টবিট শুনছো, রেকর্ডিং, কি সাংঘাতিক ভাবে জীবন্ত সেটা। অথচ তোমার বাবা, তোমার বাবার যখন একটা ভিডিও দেখছো, তখন তো আহ, আহ, বা বাবা বা যাই হোক, আমি জানি না তোমার বাবা মারা বেঁচে আছেন, ওর মনে হয় বলা উচিত না, যে কোনো কেউ, তোর বন্ধু আহ, একটা ভিডিও দেখছে, তখন তো তাকে দেখতে পাচ্ছ, এটা তো অন্য ভিডিওর সঙ্গে এটা তুলনীয় না, এটা তো এবং গান যখন, সেখানে তো গলা, সেখানে তো ইন্ডিভিজুয়ালিটি আছে, হার্টবিটে কি ইন্ডিভিজুয়ালিটি আছে, অথচ ইন্ডিভিজুয়াল, এর থেকে বড় ইন্ডিভিজুয়াল কিছু হয় না। আমার হার্টবিট আমার, আমার হার্টবিট থেমে গেলে তুমি মরবে না, আমি মরবো। কিন্তু হার্টবিটের এই যে ট্যাক্সন আর এই দুটো মানে, এটা একদম হার্টবিটের প্রতীক, হার্টবিট বুম বুম বুম। তুমি ভাবো এটা কোন লেভেলে। এবং উনি বলতেন যে আমি চাই না আমার এগুলো প্রিজার্ভ হোক, হয়ে যাও চলে যাও। উনি উনি ভীষণ ভাবে, একটা ইন্টারভিউ দেখেছিলাম, খুব মুভিং ইন্টারভিউ, উনি বলছেন যে ফরগেট মি, ইউ উইল ফরগেট মি, পরের জেনারেশনের আর্টিস্ট আসবে, তারা কাজ করবে, জাস্ট আমি আমি যে করে গেছি মানে মনে প্রাণে এক্সিস্টেন্সিয়ালিস্ট হওয়া মুখের কথা না,
হ্যাঁ, ওরা হতাশাবাদী নয়, এক্সিস্টেন্সিয়ালিস্ট, বলে আমি প্রোডাক্টিভ আমার জীবনে, তারপরে ভুলে যাও, ওই থাকলো রেকর্ড, তাহলে এই প্রিসার্ভ। সুতরাং উনি অস্থায়িত্বের পক্ষেই বলছেন আর কি। হ্যাঁ, ওনা আরো কাজ দেখালে বুঝবে আমার এই এই প্রোগ্রামগুলো করার একটা উদ্দেশ্য হচ্ছে, তোমরা এর মধ্যে যাদের সম্পর্কে কৌতূহল হবে রিসার্চ করো, প্রচুর অনলাইন রিসার্চ করে প্রচুর জানতে পারবে, এই একটা প্রজেক্ট নিয়েই জানতে পারবে কত। আম, তো যাই হোক, এখানে এটা হলো। এখানে তো তোমার ওর নিজের কাজ আছে 88 সালের যে রিজার্ভ, এটা 99-এর বলছি, এটা আরেকটা জায়গায় দেখলাম আমার মনে হয় বিভিন্ন জায়গার ইনস্টলেশনকে বিভিন্ন একটা জায়গায় ইনস্টল করা হয়েছে রিজার্ভ, তখন 88 দিয়েছে, তারপরে এটা 99। তা আমি এটাই দেখিয়েছি আগের বড়, তো এটা আছে। ওদিকে পিস্তলের তোর কাজে আমরা দেখেছি এই যে জামা কাপড় নিয়ে, কিন্তু এই দুটোর এই মানে কি বিরাট আলাদা, সেটা আমি বলেছি। পিস্তলের তোর কাজে কিন্তু এই ধরনের মৃত্যু সমষ্টিগত ধ্বংসের কথা বলছেন না, আম, এইখানে উনি সেটা বলছেন। আম, তাহলে এগিয়ে যাই। একটা অসাধারণ কাজ আমার কাছে এই প্যারসন, মৃত্যু, ডেথ নিয়ে যখন আমি কথা বলি ক্লাসে, আমি এইটা দেখাই যে দেখো কোন, এবং এটা 2010-এর, এখানে তোমার মানে কন্টেম্পোরারি অনেকের অনেক কিছু মানে মাথায় আসবে এটা দেখে, পার্টিকুলারলি যারা সমষ্টিগত ধ্বংসের আহ, কাছাকাছি থেকেছে। নারী ওয়ার্ড জ্যামাইকান আর্টিস্ট, এখন এই দেশে থাকেন, ওর একটা উই দ্য পিপল আছে। আহ, এটা আমি শর্ত সাপেক্ষে স্থায়ী এই এই পর্বে দেখাচ্ছি, তার কারণ এটা প্রত্যেকবার যখন করা হয় ওই আনাতসুইয়ের কাজের মতো, যেমন ফোল্ড, এখানে এর যে কনফিগারেশন, এগুলো জুতোর ফিতে, জুতোর ফিতে দিয়ে উই দ্য পিপল লেখা দেয়ালে, এটা যে ব্যাপার, দেয়ালে ফুটো ফুটো করে জুতোর ফিতে ঝুলিয়ে দেওয়া। হ্যাঁ, এখানে আমি এই এই পর্বে দেখাচ্ছি, তার কারণ এই তুমি বুঝতেই পারছো এই যে লাল নীল যেগুলো, এগুলো তো একরকম হবে না, প্রত্যেকটা এক্সিবিশনে এটা আলাদা করে তৈরি করা হয়। আহ, এখানে এই যে বুট স্ট্র্যাপ, এখানে একটা কথা আছে আমেরিকান কালচারে, পুলিং দ্য বুট স্ট্র্যাপস, মানে আমি উঠে, মানে খুব গরিব থেকে থেকে আমি উঠে দাঁড়ানো সাধারণ মানুষের কথা, লিভিং অন শু স্ট্রিংস বা ট্রাভেলিং অন শু স্ট্রিংস, এইটার কথাটার মানে হচ্ছে খুব বাজেটের, খুব কম পয়সায় আমি ট্রাভেল করছি, শু স্ট্রিং টুরিস্ট। শু স্ট্রিংস কথাটা এই কালচারে প্রতীক হচ্ছে, এটা দুম করে বুঝবে না লোকে অন্য কালচারে। বুট স্ট্র্যাপস বা শু স্ট্রিংস, এটা হচ্ছে খুব সাধারণ মাটির কাছে থাকা মানুষের প্রতীক, ওয়ার্কিং ক্লাস বাই। উনি ওই দিয়ে লিখেছেন উই দ্য পিপল, সেই উই দ্য পিপল যে ইয়ানভো, এবং যে আমি মাটি, আমি উই দ্য পিপলকে তো অনেকে অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারে, এটা পুরো কথাও না, এর পরে তো উই দ্য পিপল দিয়ে তো চলছে কথাটা, তো শুরু সংবিধানের যে ভূমিকা আমেরিকান সংবিধানে, সেখান থেকে আমি এটাকে এইভাবে লিখলাম যে সব সময় তোমার সাধারণ মানুষের কথা। এটার দুটো ভার্সন আছে, একটা কালো দেয়ালে লাইট কালারের দিয়ে করা ব্ল্যাক ভার্সন, আর হোয়াইট ভার্সন, এটাকে আমি ফেলছি এর মধ্যে স্থায়িত্বের শর্ত সাপেক্ষে স্থায়ী স্কাল্পচারাল ডিসকোর্স। এটা আমারই, এই ডান দিকেরটা আমি দেখিনি, আমি যে এক্সিবিশনে দেখেছি যেখান থেকে বাঁ দিকের ছবিটা তোলা, এটা আমি দেখেছি আর কি, এটা সাদাটা। কাদের আতিয়া, এও জামা কাপড় নিয়ে, এটা একটা কাজ অসাধারণ। এই যে এইভাবে তুমি ভাবো, এইটা করলে কলকাতার একটা এক্সিবিশনে যদি এটা দেওয়া হয়, কি বলবে লোকে একাডেমিতে। এটা হচ্ছে 15 সালে করা দ্য ডেড সি, লা ম্যাখ মর্ট। লা ম্যাখ মর্ট মানে হচ্ছে সি অফ ডেথ। এখানে দ্য ডেড সি লিখেছে কারণ ওই মিডল ইস্টে একটা ডেড সি আছে, একটা মানে ডেড সি মানে সেখানে জল নেই, ইয়ে, আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ও ডেড সি, এটা ইংরেজিতে কেন করে আমি জানি না। লা ম্যাখ মর্ট কথাটার মানে হচ্ছে সি অফ ডেথ। এটা হচ্ছে সিরিয়ান, এটাও করেছিল সিরিয়া থেকে যখন সেই নৌকো করে গ্রিসে আসছে,
আর অনেকে মারা যাচ্ছে। মানে ফোলানো নৌকো, ইনফ্লেটেবল বোট, রাত্রিবেলা যাচ্ছে তাই ব্যাপার। যাই হোক, এটা তো শুনেছো 15-16 সালে যে কাতারে কাতারে রোজ আসছে, অনেকেই ডুবে মারা যাচ্ছে। সেই বিখ্যাত ছবি, অ্যালান কুর্দি বলে বাচ্চাটা, টার্কির, মানে তার ডেড বডি সমুদ্রের তীরে ঢেউ এনে ফেলেছে, সেই বাচ্চাটা উপুর হয়ে পড়ে আছে, বিখ্যাত ছবি। মানে ভাবা যায় না, হৃদয় বিদারক ছবি। এই সব কিছুর মধ্যে এখানে ওর সাজানোর মধ্যে কোনাটার দিকে অনেক ভর্তি, তারপরে আস্তে আস্তে একটু মানে হয়ে এসছে, মানে কম্পোজিশন আছে এর মধ্যে। সবগুলোর মধ্যে নীলের একটা টাচ আছে এখানে। তোমার এইগুলো আমি আগেই দেখিয়েছি। ও ইউজ করছে, অফকোর্স আমি, ও হচ্ছে কাদের আতিয়া হচ্ছে অ্যালজেরিয়ান বংশোদ্ভূত। অ্যালজেরিয়া যে নর্থ ফ্রেঞ্চ কলোনি ছিল, মানে ধরো ব্রিটিশ যেরকম, মানে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ, ও অ্যালজেরিয়ান বংশোদ্ভূত। অ্যালজেরিয়া না মরক্কো, আলজেরিয়ান, অ্যালজেরিয়ান বংশোদ্ভূত, কিন্তু ইদার অ্যালজেরিয়ান বা মরক্কো, আমি না ভুলে, কারণ আরেকজন আর্টিস্টও আছে না অ্যালজেরিয়ান, কেউ এক, মরক্কো তাই ছিল ফ্রেঞ্চ কলোনি। ইদার অ্যালজেরিয়ান বা মরক্কোর বংশোদ্ভূত, কিন্তু ফ্রান্সে থাকে। ফ্রান্সে ও মানে ফ্রান্সে জন্মটা ওর কোথায় বোধ হয় ফ্রান্সের বাইরে, ওই আলজেরিয়া বা মরক্কো যেখানটা সেখানে, কিন্তু ও ফ্রান্সেই থাকে, ফ্রান্সে চলে এসেছে যেরকম হয় আর কি। আর সুতরাং ওকে ফ্রেঞ্চ অ্যালজেরিয়ান আর্টিস্ট বলাই ভালো। এইখানে আমি দেখি কিন্তু ওর কিন্তু ব্যাপারটা কমপ্লিটলি আলাদা। মানে হ্যাঁ, খ্রিস্টান বোল্টানস্কির সঙ্গে মেলে, কিন্তু এখানে ও ওরকম ভাবে চান্স বা ওই জায়গা থেকে কাজ করছে, কিন্তু অফকোর্স এদের এইগুলোর ইনফ্লুয়েন্স আছে এখানেও। জাস্ট তোমার এটা দেখলে মনে হবে ডার্টি লন্ড্রি। এই যে, দাঁড়াও, তোমার দেখলে মনে হবে ডার্টি লন্ড্রি পড়ে রয়েছে, কিন্তু তুমি যখন এইটাগুলোর মধ্যে, এবং এটা 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 অ্যাকসেপ্ট করতে, এই যে তোমাকে এই এই বোল্টানস্কি বা এই ধরনের কাজ আগে জানতে হবে, যেখানে অনেক বেশি বাল্ক হিসেবে ইউজ করা হচ্ছে। এখানে তো অত না, এখানে হচ্ছে যেন ডেড বডি ভেসে এসছে সমুদ্রের তীরে। তুমি যখন, এবং প্রত্যেকটা কেউ ফোল্ড তৈরি করে, এগুলো কিন্তু আমি অস্থায়ী কেন বলছি, শর্ত সাপেক্ষে স্থায়ী, কারণ এগুলো তো প্রত্যেকবার আলাদা আলাদা হবে, এই ফোল্ডের মতো, আনাৎসের ফোল্ডের মতো। আহ, তুমি যখন এগুলো যেখানে যেখানে এখানে আলাদা হয়ে গেছে, ডাই করা, কিন্তু ইয়ের আহ, এই প্যাকসনের ব্যাপারটা কিন্তু সবকিছুই সবসময় সব একসঙ্গে রয়েছে। ওই যে খুঁটি দেওয়ার জায়গাগুলোতেও আর পাইলটাতে তো বটেই। এখানে কিন্তু ও আলাদা করছে, আলাদা করছে, যে তুমি দেখো, তোমাকে এই যে মানে ইন্ডিভিজুয়ালিটিটা দেখো, একটা বাচ্চার জামা, একটা বাচ্চা মেয়ের জামা, এটা অবশ্যই আমি ফেলবো স্কাল্পচার ডিসকাশন। খুব পাওয়ারফুল কাজ আমার কাছে। দেখো, তুমি যখন এইগুলোতে যখন ফোকাস করবে, আমি সেইভাবে ছবিগুলো তুলেছিলাম, যে যেন ডাকছে হেল্পের জন্য বা হোয়াট এভার, ডেড বডি, বডি। এবার আমি লাস্ট যেটা দেখাচ্ছি, আই ওয়েওয়ে। এটা বোধ হয় আমি আগে দেখিয়েছি। এটা হচ্ছে তোমার রিমেম্বারিং বলে একটা কাজ। এটা মিউনিখে মিউজিয়ামের বাইরে, বাইরের দেয়ালে করা। মিউজিয়ামের মধ্যে যে শোটা ওর হচ্ছিল, সেটার নাম সো সরি। আর এই আহ, বাইরের কাজটার নাম হচ্ছে নেভার সরি, রিমেম্বারিং। রিমেম্বারিং মানে ইংরেজি নাম, এটা নেভার। এটা আমি বলছি কি, 2008-এ সিচুয়ান প্রদেশে একটা ভূমিকম্প হয়। সেখানে একটা স্কুল চাপা পড়ে কয়েক, মানে ওই আর কি কয়েক হাজার বাচ্চা মারা যায়, এবং গভর্নমেন্ট চেপে যায় ডেটা। তা আই ওয়েওয়ে, আমি আমি একদিন একটা বোধহয় এই প্রোগ্রামে ভুল বলেছিলাম, আই ওয়েওয়ে অ্যাকচুয়ালি এখন ওয়েস্টে থাকে। ও বোধহয়
ইউরোপে থাকে কোথাও, মানে ও চলে এসছে 15 সাল থেকে, ও আর দেশে নেই, ও পারেনি থাকতে। ওই গভর্নমেন্টের অত্যাচার সত্ত্বেও অনেকদিন ছিল, কিন্তু 15তে নাকি ও চলে এসেছে, আমি জানতাম না। তো যাই হোক, ও ওই নাম বের করবে সব বাচ্চাদের, যেন বাচ্চারা ডিহিউম্যানাইজ করবে, মানে ডেটা, যে ইনফরমেশন একেবারে দিচ্ছিল না গভর্নমেন্ট বাইরে, তো ও একটা মুভমেন্ট চালায় সোশ্যাল মিডিয়ায় এই ডেটাকেও। তখন তো সোশ্যাল মিডিয়া হয়েছে, কিন্তু 8 সালে 9 সালে তো ওই রকম ইয়ে ছিল, রমরমা ছিল না সোশ্যাল মিডিয়া। তবু ও ওই সময় থেকে আহ, শুরু করে সোশ্যাল মিডিয়া ইউজ করে, ওই নাম ছাপতে থাকে, বার করতে থাকে। এই ঘটনাটা থেকেই গভর্নমেন্ট সবচেয়ে রাগ ওর ওপর। আর ও আম, তারপরে নয়ে এইটা তৈরি করে। সো সরি কি, সো সরি হচ্ছে না, এখানে গভর্নমেন্টের ভূমিকাটা কি? এখানে সমালোচনা হতে থাকে যে ওই স্কুল বাড়িটা তো পাবলিক, তো সব গভর্নমেন্ট প্রপার্টি, বাজে মেটেরিয়াল দিয়ে তৈরি করেছিল, যেটা ভূমিকম্পে ভেঙে পড়েছে, পড়ার কথা না। সেই জন্য সো সরিটা হচ্ছে গভর্নমেন্ট যে ওই যে অ্যাপোলজি চায়, ও আমি খুব দুঃখিত, সো সরি। আর সেই জন্য এইটার নাম হচ্ছে নেভার সরি। তো এখানে এই যে লেখাটা চাইনিজ ক্যারেক্টারে, এটার মানে হচ্ছে এই শি লিভড হ্যাপিলি ফর 7 ইয়ার্স ইন দিস ওয়ার্ল্ড। এক মা 7 বছরের তার বাচ্চা মেয়ে মারা গেছে, তার সম্বন্ধে ওই স্টেটমেন্ট দিয়েছিল টিভিতে, সেইটাও নিয়ে এখানে লিখেছে। এগুলো কি দিয়ে তৈরি? এই যে ব্যাকপ্যাক, এই যে মারা যাওয়া, এই ওই ধ্বংসস্থলে এই যে ব্যাকপ্যাক, প্রচুর ব্যাকপ্যাক। এখন এই ব্যাকপ্যাক গুলো ইউজ করেনি, ও কিনে এনেছে, কিন্তু বাচ্চাদের যে প্রতীক হচ্ছে ব্যাকপ্যাক, এই ব্যাকপ্যাক দিয়ে তৈরি। তুই ভাবো, চালের গণেশ করা, বোতাম দিয়ে যীশু খ্রিস্টের মুখ করা, আর এটার তফাৎটা কোথায়? এটাও কিন্তু এই একটা জিনিস ইউজ করছে, কিন্তু এটা আইডিয়া কনসেপ্টের জায়গা থেকে এত ডিপ, যে তোমার এখানে তোমার ব্যাকপ্যাক গুলোর যে যে জোরটা, এখানে কিন্তু তোমার এই মেটেরিয়াল এন্ড প্রসেসের জায়গা থেকে ওই একটা জিনিস বারবার ইউজ করতে করতে গিমিক হয়ে যায় তা না। এটা যদি বারবার করে সব ব্যাপারেও করতো তাহলে আলাদা কথা, কিন্তু এই কি গাম্ভীর্য জিনিসটা। এইখানে আর একটা করেছিল, আহ, এটা ওই সিরিয়ান রেফিউজি নিয়ে, 16তে 14,000 লাইফ জ্যাকেটস, 14,000 লাইফ জ্যাকেট। এটা কি? এটা বার্লিনের তোমার এই ক্লাসিক্যাল মিউজিক শুনতে যাওয়ার যে ফিলহারমনিক, বার্লিন সিম্ফনি আর কি, সেখানে সব তুমি ঢুকবে। ও ওই যে গ্রিসে যখন ইয়েরা নামে, নামতো এসে, ওই রেফিউজি যারা বোটে করে এসছে, তারা ওই লাইফ জ্যাকেটটা ফেলে যেত নিচে, ও গিয়ে গিয়ে কুড়াতো এগুলো। এই যে সেই লাইফ জ্যাকেট, আর এগুলো তো রিফ্লেক্টার দেওয়া থাকে, তুমি আলো দিলে চকচক করে। সমস্ত বার্লিন সিম্ফনি হলের থামগুলোকে আমি মুড়ে দেবো, থামগুলোকে মুড়ে দেবো। এই যে সেখানে তুমি একটা ক্লাসিক্যাল মিউজিক শুনতে যাচ্ছ, তুমি ভাবছো, মানে তুমি এই যে তুমি যে আত্মসন্তুষ্ট ক্লাসিক্যাল মিউজিক শুনতে যে ওই সময়, তখনই তো হচ্ছে 16, তোমাকে আমি ভাবিয়ে ছাড়বো শালা, ভাবিয়ে ছাড়বো। কনসেপ্ট ভাবো শুধু। এটা শর্ত সাপেক্ষে স্থায়ী, মানে তুমি এটাকে রেখে দিতে পারো, বা কিন্তু এটা শর্ত সাপেক্ষে স্থায়ী যেমন বলা যায় এগুলোকে, আবার শর্ত সাপেক্ষে অস্থায়ীও বলা যায়, দুটোই বলা যায়। আম, এটার মধ্যে পড়ছে অবভিয়াসলি। এগুলো ওই লাইফ জ্যাকেট কিন্তু কিনে আনেনি, ব্যাকপ্যাক গুলো কিন্তু, বাই দ্য ওয়ে এটা বলে রাখি, ব্যাকপ্যাক গুলো কিন্তু ও কিনে এনেছে বাজার থেকে। ওগুলো নতুন ব্যাকপ্যাক, ওগুলো ওই ঘটনাস্থল থেকে নিয়ে আসা নয়। কারণ এগুলো এক ব্যাকপ্যাক আর কি, এক নয়, ওই যে রং মিলিয়ে, ওই যে যেখানে চাইনিজ ক্যারেক্টার লিখেছে, তোমার লাল আছে, এ আছে, কিন্তু নতুন ব্যাগ। এগুলো কিন্তু তোমার একেবারে, ওগুলোকে কি বলবে, রেডিমেড না ফাউন্ড অবজেক্ট? ওগুলোকে রেডিমেড বলাই ভালো, এগুলো কিন্তু ফাউন্ড অবজেক্ট। এগুলো ওই সি বিচে ঘুরে 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 কালেক্ট করেছে বেশ কিছুদিন ধরে।
হ্যাঁ, বলো। এই হচ্ছে, এইগুলো আমি দেখালাম শর্ত সাপেক্ষে স্থায়ী বা শর্ত সাপেক্ষে অস্থায়ীর মধ্যে। এখন আম, আরো অনেক দেখানো যায়, তো মারা যাবো তো আমরা, তাহলে এই সারা বছর এই করবো। না, সন্টং এর কাজগুলো দেখে আমার যেটা মনে হচ্ছিল যে পার্সোনাল আর্কাইভের কথা যদি আমরা বলি, সব একদম, বেস্ট এক্সাম্পল। একদম। মানে না এখন না, পর্যন্ত আপনি যা মানে আপনার প্রোগ্রামে আমরা যা দেখেছি বা আমি যেটুকু এদিক বই একদম দেখেছি, আর্কাইভ, ওটা পার্সোনাল পার্সোনাল আর্কাইভ। আর্কাইভের জায়গায় ওর মার যেটা আর্কাইভ, মানে কি আর্কাইভ আমরা সাধারণত অর্গানাইজড ভাবি, কিন্তু ওর মার ক্ষেত্রে আর্কাইভটা তো দায়ী হয়েছিল, এটাকে ও অর্ডার দিচ্ছে। এই যে একটা অর্ডার দেওয়া, এটা আর্কাইভাল, কমপ্লিটলি আর্কাইভাল। এবং ও এবার বলছি, ও প্রত্যেকটা এরকম ছবি তুলছে এবং ওটা আর্কাইভ করছে এবং একটা ওয়েবসাইট করবে, জাস্ট জিনিসগুলো, মানে 10,000-এর ওপর জিনিস আছে ওটাতে। আচ্ছা, ওই ডেমিনার্স এর কাজটাতে যে হাঙরটা যদি আমি মানে আহ, মানে রিয়েল হাঙরকে যদি না রাখতাম, আমি যদি মক করতাম, মানে আমি একটা ফাইবারেরও ওখানে করতে পারতাম, কিন্তু তাতে কি তাতে ওই মানেটার মানে মানেটারি হতোই তো। সেটা তো মানে করতেই পারো, সব সময় সব সময়ই করতে পারো, কিন্তু ডেমিয়ান হার্টস কি আর তাই করে? ডেমিয়ান হার্স্টের যে চমক আসল হাঙর দিয়েই করা, এবং আসল হাঙর দিয়ে ওই যে মানেটা তুমি যে বলছো, হ্যাঁ ডেফিনেটলি মানেটার তো তফাৎ ঘটছেই, কিন্তু সেটা করতে গিয়ে হাঙর মেরেছে, এবং আমি শিওর একটার বেশি মেরেছে। কারণ যদিও হ্যাঁ, এই হাঙরটা, অন্য অনেক হাঙর তো আছে অবলুপ্ত হয়ে যাচ্ছে, মানে মানে এন্ডেঞ্জার্ড স্পিসিস, এটা তা না, কিন্তু এই হাঙর একটার বেশি মেরেছে, এটাকে একটাকে ঠিক রাখা ইয়ে করার জন্য, মানে এটা নিয়ে কথা উঠছে আমার ক্লাসে রীতিমতো সোচ্চার। এটা ডিপেন্ড করে, এই সেমেস্টারে যেরকম আমার ক্লাসে অত সোচ্চার না, 2-3 সেমেস্টার আগে সোচ্চার ছিল, মানে তারা রীতিমতো যে আলাম দেখো, এই যে তুমি সোচ্চার হচ্ছ, এটাকেও তোমার আলোচনায় কাজে লাগাও, যে আজকে আর্টিস্টদের যে এই ব্যাপারটা, এটা তাতে একজন মানেনি, একজন বলছে না আমার কাছে এই আর্টিস্ট এত ঘৃণ্য, যে মানে বাচ্চাদের যা হয় আর কি, এত ঘৃণ্য, আমি এর সম্পর্কে কোনো কথাই বলতে চাই না বলে চুপ করে রইলো। হ্যাঁ, সে একেবারে বিদ্রোহ, একটা মেয়ে। কিন্তু অন্যেরা এটা মানলো যে আমি এটাকেও আমি ফ্যাক্টর হিসেবে ধরবো আজকের বিখ্যাত হওয়া থেকে। ওই জায়গাটা ওর ম্যাচিউরিটি যায়নি, যাই হোক। এখন আচ্ছা, ওটা কি ফরমালিনে ভাসছে মাঝামাঝি একটা জায়গা, হ্যাঁ, নাকি ওটাকে ওটাকে আমার কোথাও মনে ফিক্স হয় করা? ফরমালিনে মাঝামাঝি কি করে, তুই একটা জিনিস দেখেছিলে যে জেফ কুনসের যে বাস্কেটবল গুলো, হ্যাঁ, ওগুলোকে, ওটাকে কোনো একটা ভাবে স্টেবল করা যায় টেবিল করা যায়, কিছু, হ্যাঁ, না হ্যাঁ, তো একদম ওই ওই ব্যাপারটা থাকবে না, একদম না না, ও তো পারপেন্ডিকুলার। উপরে উপরে ভেসে উঠবে। হ্যাঁ, কিন্তু কিন্তু এটা আমি দেখেছি যে জারটারে ফরমালিন দিয়ে, ফর্মালডিহাইড দিয়ে যে রাখে মিউজিয়ামে, এটা কিন্তু অনেক জায়গায় দেখেছি মেঝেতে চলে যায়, জারের মেঝেতে অনেক জায়গায় দেখেছি মাঝখানে, আমি জানি না কি করে করে এটা। মানে এটা এটা ওই ধরনের কালার গ্লাস ইউজ করে, আর ভেতরে আমি একটা ফাইবারের হাঙর রাখতেই হ্যাঁ, পারি, রাখতেই পারতো, মানে রাখতেই পারতো। সেম এফেক্ট সেম, লাগবে আমার, সেম এটা অনেক এফেক্ট দিনের হতো, প্রশ্ন ছিল। কিন্তু এটা তো ডেমিয়ান হার্স, ওর যে কাজের যে কনটেক্সট, এটা তো জানবে, ও চাই তুমি জানো। আরো আছে অন্য জন্তু জানো, যাই হোক। এটা শুধু হাঙর দিয়ে নয়, এটা গরু, মানে ষাঁড় হ্যাঁ, আছে, সারা আছে। পুরো। তো যাই হোক, ওর তো তো মানে এটাই ওর ইয়ে। ডেমিয়ান হার্স্ট এখন এই পৃথিবীতে এই মুহূর্তে লিভিং আর্টিস্টদের মধ্যে আহ, আহ, আমি যা শুনেছি রিচেস্ট, সবচেয়ে টাকা পয়সাওয়ালা আর্টিস্ট এই মুহূর্তে। তো যদি সবচেয়ে নাও হয়, এটা তো কোন সোর্স থেকে আসছে তার উপর ডিপেন্ড করে, অনেকে বেশি বাড়িয়ে বল। আহ, প্রথম 3-4 জনের মধ্যে, মানে বেরিয়ে কিন্তু চিন্তা করতে পারবে না কি পয়সা করেছে। এইগুলো এক একটা বিক্রি হয়েছে 5 মিলিয়ন, 10 মিলিয়ন, $20 মিলিয়ন। ওর ওইটার ছিল 120 মিলিয়ন ডলারের, US ডলার, 111 মিলিয়ন পাউন্ড একদিনে বিক্রি হয়েছে এই গাড়ি, একদিনের সেল। তো হ্যাঁ, তুমি যেটা বলছো ওটা করাই যায়, যে কোনো কেউ করতে পারে, মানে মানে তুমি তো করতেই পারো, হয় একটা মানে ইয়ে দিয়ে ওটাকে ফাইবারে তৈরি করে, কিন্তু ও তো
ও চায় তুমি ওর বিহাইন্ড দ্য সিন, নেপথ্যের এটা জানো, যে না আমি মৃত্যুর কথা বলছি, শালা সত্যি করে হাঙর। এই জায়গা থেকে ওইটা সত্যি করে মাথার খুলি, যদিও সে মানুষটাকেও মারেনি, মানে সেটাতে তো অসম্ভব না, মার্ডার চার্জে পড়ে যাবে। এটা অ্যাকচুয়ালি জন্তু জানোয়ারের ক্ষেত্রে প্রচুর কথা ওঠে। এটা শেষ করি তাহলে আজকে।